আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মেহেদি। উনি ঢাকার বাড্ডায় রয়েছেন, তবে ওনার দেশের বাড়ি চট্টগ্রামে। উনি বর্তমানে সরকারি তিতুমির কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। ওনার পরিবার চট্টগ্রামেই থাকেন, আর উনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন। ঘটনাটি মূলত যার সাথে ঘটেছিল তিনি সম্পর্কে এই মেহেদি ভাইয়ের দুঃসম্পর্কের মামা হন, যার নাম নবাব উদ্দিন। এই ঘটনাটি চট্টগ্রাম জেলার সাতকানিয়ার গোয়াজাপাড়া এলাকার, আর সময়কালটা ছিল 1993 সালের ডিসেম্বর মাস। এই নবাব মামার পেশা ছিল মূলত উনি গ্রামের বিভিন্ন জমি, ঘর, এই জিনিসগুলোর চারদিকে যে বেড়া দেওয়া হয় না, উনি এই বেড়ার কাজ করতেন। আর বেড়ার কাজ যারা করেন তাদের হাতে সবসময় একটা কাঁচির মতো জিনিস থাকে। এই কাঁচিটা একটা পাতলা কাপড় দিয়ে সবসময় ওনারা পেঁচিয়ে রাখেন। আসলে সবসময় এই কাঁচিটা ওনাদের লাগেই, এটা ওনাদের কাজের একটা অন্যতম টুলস বলতে হবে। উনি সবসময় হাতে রাখেন, যেখানেই যান এটা ওনার হাতেই থাকে। তো ওই সময় এই সাতকানিয়া গোয়াজাপাড়া এলাকাতে সপ্তাহে 2 দিন হাট বসত, মঙ্গলবার আর বৃহস্পতিবার। সেদিন ছিল বৃহস্পতিবার। মামা আসরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছেন এবং রীতিমতো নামাজ পড়ে বাসায়ও আসছেন। বাসায় এসে তখন যখন একটু বসেছেন, মামার মা যিনি মামাকে বলছেন যে আজকে তো হাটবার, তুই বাজারে গিয়ে কিছু বাজার সাথে করে নিয়ে আয়, ঘরে তো তেমন কাঁচা বাজার নাই। আবার মামারও প্রয়োজন ছিল বাজারে যাওয়ার, কিন্তু বিষয়টা উনি ভুলেই গিয়েছিলেন। মামা যেখানেই যান কাঁচিটা তো হাতেই নেন, উনি কাঁচিটা হাতে নিয়েছেন। তবে সবসময় যেরকম হাতে রাখেন কাজ ছাড়াও, এবার কিন্তু কাজের জন্যই নিয়েছেন, কারণ হচ্ছে কাঁচিটা ধার করাতে হবে, আর নতুন আর একটা কাঁচি কিনতেও হবে। যেই কাঁচিটাতে উনি ধার করাবেন এইটা আসলে অনেকটাই ক্ষয় হয়ে গেছে বিভিন্ন জায়গায় কাজ করতে করতে। মামা দেরি না করে হাতে বাজারের ব্যাগ নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা হন। গোয়াজাপাড়ার হাট মামাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, হেঁটে যেতে 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগে। আর হাটে যাওয়ার পথে একটা ছোট্ট কালভার্টের মতো ব্রিজ পড়ে। হাঁটতে হাঁটতে একসময় বাজারে গিয়ে উনি পৌঁছান। তারপর মামা বাজারের চারদিকে একটু ঘুরে দেখছেন যে কোথায় কী ধরনের বাজার উঠেছে। ওই বাজারে তখন অনেক মানুষই আসছিলেন আর কি। আর সময়টা যেহেতু শীতকাল ছিল, তাড়াতাড়ি বাড়িতে ফেরত যেতে হবে, শীতকালে সন্ধ্যাটাও একটু তাড়াতাড়ি লেগে যায়। মামা দেরি না করে বাজার ঘুরে বাজার সদাই করতে থাকেন। বাজার সদাই শেষ হওয়ার আগেই হয় কি, মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। বাজারে যে মসজিদ রয়েছে, মসজিদের মাইকে মাগরিবের আজান দেওয়া শুরু হয়ে যায়। মামা কি করেছেন, ওনার যেই বাজারগুলো, মানে ওই সময় পর্যন্ত উনি যে বাজারগুলো করেছিলেন, মামার এক পরিচিত বন্ধুর দোকানে বাজারগুলো রেখে মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে ঢুকে যান। নামাজ পড়ে উনি বের হওয়ার পর বাকি বাজার সদাইগুলো করেন। বাজার সদাই শেষ হওয়ার পর মামা গিয়েছেন কামারের দোকানে কাঁচি ধার করাতে। সেখানে গিয়ে ওনার কাঁচিটা ধার করিয়ে নেন এবং নতুন আরেকটি লোহার কাঁচি কিনে নেন। এইভাবে বেশ কিছুটা সময় কেটে যায়। এদিকে এশার আজানও হয়ে যায়। উনি চিন্তা করলেন যে এখন বাইরে বের হব, একবারে এই মসজিদে এশার নামাজটা পড়ে তারপর বাড়ির দিকে রওনা দেই। তো মামা এশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। সাধারণত শীতকালে এই এশার আজান 7টা, সোয়া 7টা, 7:30 এরকম হয়। তবে রাত 8টার আগেই মোটামুটি এশার নামাজ শেষ হয়ে মসজিদ ক্লোজ হয়ে যায়। ওখানেও সেটাই হয়। গ্রামের লোকজন তারা যে যার মতো বাড়িতে চলে গিয়েছেন, আর দোকানপাটগুলো ধীরে ধীরে বন্ধ হওয়া শুরু হয়ে গিয়েছে যেহেতু এশার নামাজ শেষ। মামা উনি তো বাড়ির দিকে রওনা দিয়েছেন, একা একাই যাচ্ছিলেন। যে পথ দিয়ে যাচ্ছিলেন, গ্রামের দুই পাশে তো বিল ছিল ওই সময়, যে রাস্তা দিয়ে যাচ্ছেন আর কি। মাঝে কাঁচা পাকা সরু রাস্তা, মানে কোনো জায়গায় একটু কাঁচা, কোনো জায়গায় পাকা, বেশ লম্বা একটা রাস্তা। তো কোনো কোনো জায়গায় টেন্ডার হয়েছে, ওইটুকু কাজ হয়েছে, পরে আবার কাঁচা, এরকম আর কি। চারদিকে ছিল শুনশান নীরবতা, আর সেই রাস্তা ধরে মামা ধীরে ধীরে বাসার দিকে এগিয়ে যাচ্ছেন। চারদিকে ঘন কুয়াশাও পড়ে গেছে ইতোমধ্যে। রাস্তায় তখন একজন লোকও নাই। বেশ কিছু দূরে ঘরবাড়ির উঠোনগুলোতে
লাইটের হালকা আলো দেখা যাচ্ছিল ওই কুয়াশার মধ্যেই। মামার এক হাতে ছিল আগেকার যে ব্যাটারি চালিত টর্চ লাইট যেগুলো ছিল আর কি ওইটা, আর অন্য হাতে ছিল বাজারের ব্যাগ। বাজারের ব্যাগের মধ্যে ওনার কাঁচিগুলো ঢুকিয়ে রেখেছিলেন উনি। কিছুটা পথ আগানোর পর মামা ওই যে যেই ছোট্ট কালভার্টটা যেটার কথা একটু আগে বললাম, যে বাজারে যাওয়ার পথে একটা ছোট্ট কালভার্টের মতো পড়ে, ওই জায়গাতে চলে আসছেন। যখন ওই কালভার্টের উপরে উঠেছেন তখন হঠাৎ করেই মামা একটা কান্নার আওয়াজ শুনতে পান। কোথা থেকে এই কান্নার আওয়াজ আসছে এটা মামা বুঝতে পারছেন না। কান্নার শব্দটা ছিল ছোট বাচ্চাদের কান্নার আওয়াজের মতো। মামা টর্চ লাইট চারদিকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছেন যে কে কান্না করছে। মামা কাউকেই দেখতে পান না। তারপর মামা আরেকটু এগিয়ে গিয়ে বৃষ্টির একদম একটা পাশে এসে দাঁড়ান। সেখানেও উনি দাঁড়িয়ে টর্চের আলোটা নিচ দিকে মেরেছেন যে নিচে কেউ আছে কিনা। শীতকাল তো, তখন কিন্তু ওই দিক দিয়ে পানির যে প্রবাহটা ওটা ছিল না। এই ব্রিজটা মূলত দেয়া হয়েছিল মাঠের এই পাশের পানি যেন অপর প্রান্তে পৌঁছাতে পারে, এই জন্য। নিচে কিন্তু তখন শুকনো ছিল। উনি তখন বুঝতে পারলেন কান্নার এই আওয়াজটা ব্রিজের নিচ থেকে আসছে। তখন মামা মনে মনে সিদ্ধান্ত নেন ব্রিজের নিচে নেমে দেখবেন যে কে কান্না করছে। মামা কিন্তু বেশ সাহসী একজন মানুষ ছিলেন। জিন ভূত বিশ্বাস করলেও জিন ভূতের ভয় ওনার মধ্যে খুব কম ছিল। উনি অনেক সময় অনেক রাত করে বাড়িতে ফিরেছেন, যেহেতু কাজ করতে যান। ওই কাজটা শেষ করে আসতে আসতে অনেক সময় রাত হয়ে যেত। অনেক সময় চুক্তিভিত্তিক কাজ থাকতো যে এই কয়েকদিনের মধ্যে শেষ করতে হবে। তখন কিন্তু ওনাকে অনেক রাত পর্যন্ত কাজ করে কাজ শেষ করে বাড়িতে ফিরতে হতো। এই জন্য বাসায় একা একা রাতের বেলা ফেরা বা গভীর রাতের বেলা এভাবে ফেরার অভ্যাসটা ওনার নতুন কিছু না। উনি চিন্তা করেছেন যেহেতু বাচ্চার কান্নার আওয়াজ আসছে, নিশ্চয়ই এইদিকে কোনো বাচ্চা খেলতে এসে রাস্তা হারিয়ে ফেলেছে, এখন বাসায় ফিরতে পারছে না, বাসাও চিনতে পারছে না, তাই ভয় পেয়ে ব্রিজের নিচে বসে কান্নাকাটি করছে। এরকমটাই হবে হয়তো। মামা বাজারের ব্যাগটি ব্রিজের উপর রেখে ব্যাগ থেকে কাঁচিটা নিয়ে উনি নিচে নামতে থাকেন। বুদ্ধি করে এই কাজটি করেছিলেন। তবে উনি কাঁচিটা হাতে নিয়েছিলেন এই কারণে যে যেহেতু রাতের বেলা উনি নিচে নামছেন, আবার সাপটাপ থাকে কিনা, পোকামাকড় থাকে কিনা, এই জন্যই মূলত কাঁচিটা হাতে নিয়েছিলেন। এরপর উনি যখন নিচে নেমেছেন সত্যিই দেখেন ব্রিজের নিচে 5 থেকে 6 বছর বয়সের বাচ্চার মতো একটা বাচ্চা হাঁটু মুড়ে বসে আছে। বোঝা যাচ্ছে তার পরনে সাদা স্যান্ডো গেঞ্জি এবং ছোট্ট একটি হাফ প্যান্ট। মামা বাচ্চাটিকে দেখে একটু অবাকই হন। এই শীতের রাত্রে কোনো ধরনের গরমের পোশাক নাই শরীরে, এই বাচ্চাটা কিভাবে বাড়ি থেকে বের হলো, তার মা বাবাও কিভাবে বাড়ি থেকে তাকে বের হওয়ার অনুমতি দিল। বিকালে বের হলেও তো তার শরীরে হালকা গরম পোশাক থাকবে, কিন্তু না, কোনো গরমের পোশাকই তার শরীরে নাই। আর এখন পথ হারিয়ে এই শীতে কষ্ট পাচ্ছে। তো মামা এসব মনে মনে ভেবে মনে মনে নিজেও কষ্ট পাচ্ছিলেন। মামা বাচ্চাটিকে বলেন যে, হ্যাঁ রে গেদা, তুই কে রে, তোর নাম কি, তোর বাসা কোথায়, আর এইখানে কিভাবে আসলি? ওই বাচ্চা কোনো উত্তর দেয় না। ওই যে হাঁটুর ভিতরে মুখ লুকিয়ে সেরকম কেঁদেই চলছে, মামার দিকে তাকাচ্ছেও না পর্যন্ত। মামা আবার জিজ্ঞেস করেন যে, এই তুই কোন বাড়ির রে, কথা বলিস না কেন, আমার দিকে তাকা, আমি তোকে বাসায় পৌঁছে দেবো, ভয় নাই, আয় আয় আমার সাথে আয়। কিন্তু না, বাচ্চাটি কেঁদেই চলছে, কোনো উত্তর দেয় না, কান্না করছে তো করছেই। এক সময় মামা বিরক্ত হয়ে বাচ্চাটিকে ধমকের সুরেই বলে, কিরে যাবি কিনা বল আমার সাথে, নাহলে কিন্তু আমি এখানে তোকে ফেলেই চলে যাব, তাহলে কিন্তু আর বাসায় যেতে পারবি না, সারা রাত এই ঠান্ডার মধ্যে থাকতে থাকতে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। এ কথা বলেও কোনো লাভ হলো না, কোনো রেসপন্স নাই ওই বাচ্চাটার তরফ থেকে। এখন মামা তো একজন দায়িত্বশীল মানুষ, উনি তো এতটুকু একটা ছোট বাচ্চাকে এভাবে ঠান্ডার মধ্যে রেখে চলে যাবেন এটা তো চিন্তা করতে পারছেন না। উনি চিন্তা করলেন যে বাচ্চাটা মনে হয় ভয় পেয়েছে, যাক ওকে আমি মাথার উপরে হাতটা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে নিয়ে যাই, ওই চিন্তা করেছেন। এরপর উনি কি করেছেন, বাচ্চাটার হাত ধরেছেন, হাত ধরে একটু টান দিয়েছেন। যখনই বাচ্চাটার হাত ধরেছেন এবং টান দিয়েছেন তখন মামা চমকে ওঠেন। এই বাচ্চাটার হাত ছিল বরফের থেকেও ঠান্ডা। মামা অবশ্য বিষয়টাকে ওইভাবে গুরুত্ব দেন নাই। মামা ভেবেছেন শীতকাল, ছেলেটার কোনো গরমের পোশাকই নাই শরীরে,
এই জন্য হয়তো বা ঠান্ডায় শরীর এরকম হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে, আর হাত এরকম ঠান্ডা হয়ে গেছে, এটা তো এখন অস্বাভাবিক কিছু বোঝাও যায় না। ঠান্ডার মধ্যে বসে থাকলে তো এরকম শরীর ঠান্ডা হবেই। মামা সেটার এক হাত ধরে টানতে থেকে বলে যে আয় রে আমার সাথে আয়, আর না আসলে এই যে কাঁচি দেখছিস, আমি কিন্তু কাঁচি দিয়ে তোর হাতে কিন্তু একটা পোচ দিয়ে দেব, আয়। মামা মূলত ভয় দেখানোর জন্য বলেছিলেন, কারণ বাচ্চাটা আসতে চাচ্ছে না। অনেক সময় ছোট বাচ্চারা থাকে না যে ভয় পাচ্ছে, কোথাও যেতে চাচ্ছে না, অথচ সে তার মা বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। তো মামা এরকমটাই মনে করছেন, একটু ভয়টাই দেখালে বাচ্চাটা হয়তো বা তার সাথে উঠে আসবে। কিন্তু যখনই মামা এই কথা বলেছেন, তখনই নাকি বাচ্চাটা মামার দিকে মাথা উঁচু করে তাকিয়েছে। আর মামার হাতে তো টর্চ লাইট ছিলই। মামার টর্চ লাইটের আলোতে যেটা দেখেন সেটা দেখে ওনার পিলে চমকে যায়। মামা দেখেন এই বাচ্চাটার চোখ দুটো অনেক বড় বড় আর পুরোটা লাল বর্ণের, আর চোখের উপরে মনে হচ্ছে কোনো পাতা নাই, কোনো ভুরুও নাই, আমাদের যেরকম ভুরু থাকে এরকম কোনো ভুরুও নাই। আর তার চোখ, নাক, মুখমণ্ডল মনে হচ্ছে সমান, কপালের একদম সমান্তরালে চোখ। আমাদের যেমন চোখটা ভুরুর নিচে একটু কোটরের মধ্যে থাকে, কিন্তু না, তার কপাল সমান করে চোখ, বড় বড় দুটো চোখ। তার মুখও কিন্তু একদম চোখ সমান্তরাল। আমাদের চেহারায় তো ভাঁজ থাকে, কিন্তু এরকম না, একদম সমান। আর তখনই ওই বাচ্চাটা ভয়ঙ্কর একটা হাসি দেয়, কিন্তু হাসিটা ছিল শব্দবিহীন, মানে কোনো শব্দ নাই। মামা দেখেই বুঝতে পারেন যে এইটা কোনো মানুষের সন্তান হতে পারে না। আর তারপরই মামা বাচ্চাটার হাত ছেড়ে দেন। আর তখনই মামা দেখতে পান আরও একটা ভয়ঙ্কর দৃশ্য। এই বাচ্চাটার শরীর দিয়ে খেজুর গাছের যত বড় কাটা হয় না, খেজুর গাছের ডালে যত বড় চিকন চিকন লম্বা কাটা হয়, ওই রকম সাইজের কাটা সমস্ত শরীর দিয়ে বের হচ্ছে, হাত, পা, গলা, বিভিন্ন জায়গা থেকে। আর এখন কান্নার বদলে ভয়ঙ্কর শব্দে বিকট একটা আওয়াজ করছে। মামা ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, দ্রুত দৌড়ে উনি রাস্তার উপর উঠে আসেন। আর বাজারের যে ব্যাগটা, এটা তো ব্রিজের এক পাশে রাখা ছিল, উনি ওই ব্যাগ না নিয়ে দৌড়ানো শুরু করেন। দৌড়ানোর এক পর্যায়ে মামা পেছন থেকে শুনতে পান যে তোর হাতে আজ লোহার কাঁচি ছিল, তাই কিছু করতে পারলাম না রে। এই কথা শোনার পর মামা দৌড়ানো অবস্থাতেই আবার পেছন দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছেন। মামা দেখেন যে ওই বাচ্চা ছেলেটা ব্রিজের উপর হাওয়ায় ভেসে দাঁড়িয়ে আছে। এটা দেখে মামা আরো জোরে জোরে দৌড়ানো শুরু করেন। দৌড়াতে দৌড়াতে একটা সময় মামা বাসায় চলেও আসেন। এসে দেখেন যে মামার মা মানে নানি বাড়ির সামনে বারান্দায় বসে আছেন এই শীতের মধ্যে। তারপর মামা প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে উঠোনেই জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর নাকি মামার মা বাবা এসে তাকে ঘরে নিয়ে যায়। অল্প সময়ের মধ্যে মামার জ্ঞান ফেরত আসে। এরপর মামা তাদেরকে সব ঘটনা খুলে বলেন। মামা যেহেতু সেখানে বাজারে ব্যাগ ফেলে এসেছিলেন, তাই মামার বাবা এবং গ্রামের কয়েকজন মিলে সেই ব্রিজের কাছে যায় বাজারের ব্যাগটি আনার জন্য। ওখানে যাওয়ার পর নাকি নানার বাবা এবং তার সাথে থাকা লোকরা দেখেন যে রাস্তার এক পাশে বাজারের ব্যাগটি পড়ে আছে। বাজারের ব্যাগের মধ্যে যে সমস্ত সবজিগুলো ছিল, কাঁচা সবজি, সেগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এছাড়া আর কোনো কিছুই নাই। অথচ মামা কিন্তু কই মাছ, খাসির মাংস এগুলো কিনেছিলেন। তাহলে এগুলো কোথায় গেল? ওনারা বুঝতে পারেন এইগুলো সেই অশরীরই খেয়ে ফেলেছে। যাই হোক, ওনার বাড়িতে চলে আসেন। মামার মা মামাকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা তুই এত রাত্রে এলি কেন? এখন রাত প্রায় 12টা বাজে, হাট বাজার তো 8টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তোর এতক্ষণ লাগলো কেন? তুই যদি একদম আস্তে আস্তে হাঁটিস তাও তো 45 মিনিটের উপরে লাগার কথা না, আর যতটুকু সময় ভয় পেয়েছিস এটাও তো 15 মিনিটের উপরে হওয়ার কথা না। সর্বোচ্চ তুই 9টার দিকে বাড়িতে আসবি, রাত 12টা বাজলো কিভাবে? এই কথা শোনার সাথে সাথে মা বলে, আরে এত রাত হবে কেন? কি বলো, আমি তো 8টার পরেই বের হয়েছি। তারপর তো এই ঘটনা, বাসায় এসে জ্ঞান হারাই ফেললাম। এত তো দেরি হওয়ার কথা না। সত্যি মামা কিন্তু রাত 8টার সময় বাজার থেকে হাঁটা দিয়েছিলেন। খুব বড় জোর রাত 10টাই বাজতে পারে, কিন্তু রাত 12টার মতো কেন বাজলো? বা 12টার কাছাকাছি সময়টা কেন হলো? ওই রাতে মামার অনেক জ্বর এসেছিল। পরের দিন মসজিদের এক ইমাম সাহেবকে এই ঘটনাটি খুলে বলা হয়।
তখন অবশ্য মামার জ্বর ভালো হয়নি, কিছুটা কমেছে। মামার সব কথা শুনে ইমাম সাহেব উনি পানি পড়া খাইয়ে দেন, ঝাড়ফুঁক করে দিতেন। ইমাম সাহেব পরবর্তীতে রুকিয়ার মাধ্যমে জানতে পেরেছিলেন ওই জিনটা নাকি বাজার থেকেই মামার পিছু নিয়েছিল। বাজারে একটা বড় নিম গাছ আছে, ওইখানে নাকি ওই জিনটা থাকতো। মামা যখন কই মাছ কিনেছিল তখন নাকি ওই কই মাছগুলো জিনের খুব পছন্দ হয়েছিল। মূলত সেই কই মাছগুলো খাওয়ার জন্যই সে এত ছল চাতুরির আশ্রয় নিয়েছিল। তবে মামাকে সে ক্ষতি করতো কিছু, যেহেতু লোহার কাছে ছিল হাতে, এই জন্য আল্লাহর রহমতে ক্ষতি করতে পারেনি। মামা যদি বাজারের ব্যাগের সাথে ওই বাজারের ব্যাগের ভেতরে যেই কাছে ছিল ওইটাও যদি ব্রিজের উপর রেখে নিচে নামতেন, তাহলে কিন্তু ওনার কোনো না কোনো ক্ষতি অবশ্যই হতো। যাই হোক, এই ঘটনার পর থেকে মামা রাত করে ওই ব্রিজের উপর দিয়ে কখনো আসতেন না। রাত হলে উনি অন্য পথ দিয়ে আসতেন, আর যদি ব্রিজের উপর দিয়ে একান্ত আসতেই হতো কখনো একা আসতেন না। আর রাতের বেলা উনি সাধারণত পথ ঘুরে অন্য পথ দিয়ে বাড়িতে আসতেন। এটাই ছিল ঘটনা। আজকে যে আমি সাজ্জাদ ভাইয়ের ঘটনাটা এখন শেয়ার করব সেটা সরাসরি ভিকটিম থেকে নেওয়া। তো সাজ্জাদ ভাই প্রথমে ভেবেছিল এটা একটা ছোটো কোনো মেডিকেল রিলেটেড ঘটনা হবে, মেডিকেলে ঘটেছে এরকম ঘটনা। কারণ প্রথমে তিনি যে অংশটুকু শুনেছিলেন, অনেক সময় দেখা যায় না কোনো একটা ঘটনা কারো কাছ থেকে শুনবার আগে ওই ঘটনার ছোট একটা হিন্ট জেনে নেওয়া বা ছোট একটা হিন্ট বুঝে নেওয়া, তখন ওই হিন্ট শোনার সাথে সাথে তিনি মনে করেছিলেন যে এই অংশটা যতটুকু শুনেছেন তিনি এটা একটা মেডিকেলের ঘটনা হবে। কিন্তু পরবর্তীতে এই ঘটনাটা তার পুরো ধারণাটাই বদলে দেয়। ঘটনাটা আজকে থেকে খুব বেশি দিন আগের না, 8 থেকে 10 বছর আগের ঘটনা। শায়েক ইব্রাহিম, উনি একজন আলেম, পেশায় আলেম। তার কাছে হন্তদন্ত হয়ে এসছেন একটা পরিবার, বলে নাসরদের পরিবার। সাথে 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 কিছু জিনিস নিয়ে এসছে দেখাবার জন্য। অনেক সময় দেখা যায় কোনো আলেমের কাছে কোনো ব্যক্তি গেলে তার কাছে থাকা কোনো প্রমাণ অথবা ঘটে যাওয়া কোনো কিছুকে বোঝানোর জন্য কোনো একটা নির্দিষ্ট জিনিস দেখাতে চায়। তারা দেখাতে চায় যেটা আমরা পেয়েছি বা এইটা হয়েছে, এটা কাগজে লিখে নিতে পারে, সেটা মুখেও বলে কাগজেও লিখেও নেয়। তো তারা কিছু জিনিস নিয়ে এসছে সাথে সাথে দেখার জন্য। তো শায়েক জানতে চাইল কী সমস্যা হয়েছে তাদের। তারা যেন প্রত্যেকটা বিষয়ে শায়েককে খুলে বলে। তো শুরু থেকে বলতে গেলে তাদের পরিবারের রয়েছে নাসর, যার বয়স আনুমানিক 20 বছরের কাছাকাছি, তার কলেজ পড়ুয়া বোন ও তার বাবা মা, আর সাথে একজন খাদ্দামা। খাদ্দামার বাংলায় বোঝালে চিনি বাসায় গৃহকর্মী, কাজের মানুষ আর কি, একটা মেয়ে। খাদ্দামা একজন ফিলিপাইনি মেয়ে ছিল, সে খ্রিস্টান ধর্মের ছিল খাদ্দামা। তো কয়েকদিন হলো ফিলিপাইনি কাজের মেয়েটা বাসা থেকে টাকা আর গহনা নিয়ে পালিয়েছে, যে কারণে নাসরের বাবা মার মাঝে তুমুল ঝগড়া চলছিল। কিছুদিন তারা একের অপরের সাথে কথাও বলছিল না। তাদের নিজেদের মত আর কি, প্রথম এদিক সেদিক নিজেরা খোঁজাখুঁজি করে। একটা সময় পুলিশের কাছে রিপোর্টও করা হয়, কিন্তু এখনও খাদ্দামার কোনো সন্ধান মেলেনি। এদিকে ইদানিং নাসরের বাবার একটা সমস্যা দেখা শুরু করে। রান্না করা খাবারের গন্ধ খুব বেশ তীক্ষ্ণভাবে তার নাকে লাগা শুরু করে। যেমন তিনি যে রুমে বসে আছেন সেই রুম থেকে অন্য রুমে খাবারের গন্ধ তিনি এইখানে বসে পান। এটা খুব স্বাভাবিক, কিন্তু এখান থেকে সে অনুমান করতে পারে কি ধরনের খাবার এটা হতে পারে। তো আস্তে আস্তে দিন যত যেতে থাকে, নাসরের বাবার কাছে রান্না করা খাবারের গন্ধ আরও বেশি তীক্ষ্ণ লাগতে শুরু করে। রান্না করা খাবার যদি তার 10 হাত দূরেও থাকে, তাও সেটার গন্ধে সে সেখানে থাকতে পারে না। গন্ধের প্রভাবে কয়েকবার বমিও করে ফেলে। তবে অবাক করার বিষয় ছিল, কাঁচা জিনিস তার কাছে অতটা সমস্যা ছিল না। সকল কাঁচা জিনিস স্বাভাবিক গন্ধই লাগত। নাসরের বাবা ভাবতে থাকে ঝগড়ার কারণে হয়তো নাসরের মা ইচ্ছা করে তার সাথে এমনটা করছে। এজন্য বাড়িতে আরও তোলপাড় শুরু হয়ে যায়। তিনি সবার সাথে রাগারাগি শুরু করে দেন, ঝগড়াঝাটি শুরু করে দেন। অবাক করার বিষয় হচ্ছে, নাসরের বাবা যখন বাইরে খেতে গেল সেখানেও একই সমস্যা, খাবারের তীক্ষ্ণ গন্ধ। তিনি যখনই কোনো রেস্টুরেন্টে যান ওই তীক্ষ্ণ গন্ধে খাবার খেতেই পারে না। নাসরের বাবা বুঝতে পারে এখন এইখানে তার শারীরিক সমস্যা হতে পারে। কয়েকদিন ভালোভাবে না খেতে পেরে নাসরের বাবার শরীর দুর্বল হয়ে যায়। বাসা থেকে তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
নাসরের বাবা অনেকটা বেহুশের মতো। রাতে হাসপাতালে নাসরের বাবার সাথে নাসর থাকে। মাঝরাতে একটা সময় সেখানে গুনগুন গুনগুন শব্দে নাসরের ঘুম ভেঙে যায়। নাসর চোখ খুলে দেখতে পায় তার বাবা রুমের এক কোনায় দাঁড়িয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে সামনে পেছনের দিকে দুলিয়ে দুলিয়ে গুনগুন করে কি যেন বলছিল। নাসর জিনিসটা ভেবে দেখে একটু ঘাবড়ে যায়। পরে ভাবে হয়তো কোনো সমস্যা, অসুস্থ মানুষ, তাই নাসর বিষয়টা স্বাভাবিকভাবে। অনেক সময় এই ধরনের কেসগুলোতে হঠাৎ করে যদি এরকম আচরণ কেউ দেখে, তখন চিন্তা করবে যে আসলে এটা হয়তো সময় কাটানোর জন্য হতে পারে বা অনেক কিছু ভুলে থাকার জন্য হতে পারে। নাসর এগিয়ে গিয়ে বাবাকে ধরতেই তার বাবা চুপ হয়ে যায়। নাসর তার বাবাকে ধরে বেডে শুইয়ে রাখে। 2-3 দিন পর নাসরের বাবা কিছুটা সুস্থ হয়, কিন্তু তার সমস্যাটা তখনও যায়নি। তিনি এখনও রান্না করা খাবারের দুর্গন্ধ পাচ্ছিলেন, দুর্গন্ধে খেতেই পারেন না। কাঁচা সবজি ফল খায়। 1 সপ্তাহের উপর হয়ে গেছে নাসরের বাবা এখনও হাসপাতালে ভর্তি। তার সমস্যা এখনও সমাধান না হওয়ার উপক্রম। সন্ধ্যায় তাকে যেই হাসপাতালে নেওয়া হয়েছিল সেই হাসপাতাল থেকে বড় একটি হাসপাতালের ইমার্জেন্সি শাখায় ট্রান্সফার করে দেওয়া হয়। নাসর সেই খবর পেয়ে বড় হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। প্রথমে ইমার্জেন্সি গেটে ঢুকতেই তাকে গেটের দারোয়ান থামিয়ে দেয়, জিজ্ঞেস করে কোথায় যাবে, কী সমস্যা। সাধারণত প্রতিটি হাসপাতালের গেটে যেভাবে জিজ্ঞেস করা হয়। নাসর তার সব খুলে বলতে দারোয়ান তাকে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেয়, ওই দিকে যান, ওই বিল্ডিংয়ের 2য় তলায় পেতে পারেন। তো বিশাল বড় প্রতিষ্ঠান, বিশাল বড় হাসপাতাল, প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা। নাসর সেই বিল্ডিংয়ের কিংবা ডিপার্টমেন্টের উদ্দেশ্যে যায়। ঢুকতেই দেখে রিসেপশনে একজন লোক বসে আছে এবং তাকে রুগীর বিবরণ দিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এমন এক রুগী আসছে এখানে আজকে। তো প্রশ্নের সাথে সাথে লোকটা বলল উপরের তলায় আছেন নাসরের বাবা। ডিপার্টমেন্টও বেশ বড়, বিশাল বড়, কিন্তু পুরো নিচতলাটা ফাঁকা, কেউ নাই। নাসর সামনেই লিফট দেখতে পায়। একা বলে তার লিফটে ওঠার সাহস হচ্ছিল না। সিঁড়ি দিয়ে উপরে ওঠার উদ্দেশ্য হয় তার। তবে সিঁড়ির প্রথম ধাপ উঠে ঘুরতেই দেখে একজন বোরকা পরা মহিলা কেমন কুকিয়ে কুকিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছে। অনেক অসুস্থ মহিলার একটা নুয়ে কুজে সিঁড়ি দিয়ে ওঠে না, ঠিক সেরকমভাবেই সিঁড়ি দিয়ে নিজে নিজে কুজে কুজে কুকিয়ে কুকিয়ে উঠছে, আস্তে আস্তে উঠছে। তো নাসর একটু উপরে উঠে যেতে দেখেই মহিলাটা হাত দিয়ে তার পেটের নিচে উঁচা করে ধরার চেষ্টা করছে। তো নাসর বোঝার আর কোনো বাকি নেই যে মহিলাটা অন্তঃসত্ত্বা। নাসর কিছু না বলে সরাসরি সামনের দিকে এগিয়ে যায়। উপরের তলায় ঢুকতে না ঢুকতে দেখে এখানে কেউ নাই। নাসর সারা দোতলা আধা ঘন্টার উপরে ঘুরে দেখে কেউ নাই। এবার নাসর একটু বিরক্ত হয়ে প্রতিটা কক্ষ খুলে খুলে দেখছিল। শেষের দিকের একটা রুমের দরজা খুলতেই দেখে একজন ডক্টর, অ্যাপ্রন পরিহিত, পিঠ দরজা বরাবর মুখ করা, তার সামনেই পর্দা লাগানো। তিনি বাইরে থেকে পর্দার ভিতরে হাত দিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। নাসরের দরজা খোলার শব্দে ডক্টর পিছে ঘুরে তাকায়। এই দেখে নাসর সরি বলে বের হবে, আর সেই সময় ডক্টর তাকে হাত ডাক দেয়। ডক্টররা তখন তাকে রিকোয়েস্ট করে বলছে নাসর যেন তাকে হাতে হাতে একটু সাহায্য করে, যেটা হাসপাতালে একটু বিরল। জয় নাসর বলে, দেখুন আমি একটু ব্যস্ত আছি, আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। ডক্টর বলে, কি সমস্যা আপনার বাবার? উত্তরে নাসর তার বাবার সমস্যার কথা বলে। ডক্টর বলে, ও আচ্ছা, আবু নাসর আপনার বাবা? আবু নাসর হচ্ছে নাসরের বাবা। জনাব নাসর বলে, জি আমি নাসর। ডক্টর বলে, আচ্ছা আমি আপনাকে নিয়ে যাব, আমাকে শুধু 2 মিনিট সময় দিন। এই কথা শুনে নাসর আর মানা করতে পারে না। নাসর এগিয়ে যায় সামনে, আর সামনে যেতেই ডক্টর বলে পর্দার ভেতরে ওই দিকটায় যান, মানে অপর প্রান্তে। নাসর যেতে যেতেই একজন অচেতন দেখে একটা অচেতন মহিলা শুয়ে আছে, আর তার অবস্থান দেখে বোঝা যাচ্ছিল তিনি গর্ভবতী, আর এখনই তার গর্ভ থেকে একটা বাচ্চা বের করা হবে। এই পরিস্থিতিটা একটু সামাল দেওয়ার মতন। আপনি একটা রুমে গেলেন, সেখানে একটা মহিলাকে প্রিপেয়ার করা হচ্ছে বাচ্চা ডেলিভারির জন্য। এই সাথে সাথে এই পরিস্থিতিটা দেখে সাথে সাথে মানা করে দেয়, নাসর মানা করে দেয়, আর বলে যে এই কাজ আমাকে দিয়ে হবে না। আপনার মহিলা ডক্টর কোথায়? উত্তরে ডক্টর বলে, আজকে সবাই ছুটিতে, আর এই কাজটা বেশ গুরুত্বপূর্ণ। আর সাথে সাথে শুয়ে থাকা মহিলাটা চোখ খুলে নাসরের হাত ধরে রিকোয়েস্ট করে তাকে সাহায্য করবার জন্য। আসলে এই ধরনের কেসে একটা
আসলে এই অনুরোধগুলো আসলে মানবতার সাথে এতটাই অ্যাটাচড যে আপনি অনেক সময় না চাওয়া সত্ত্বেও শত না চাওয়া সত্ত্বেও রাজি হওয়ার হতে হয়, বাধ্য হতে হয়। তো ডক্টর মহিলাটিকে ইনজেক্ট করে, মহিলাটি অচেতন অবস্থায় চলে যায়। তো নাসার দেখে যে ডক্টর তার হাত দিয়ে মহিলার গর্ভ থেকে একটা বাচ্চার পায়ের পাতা টেনে আনে। এরপর আবারও হাত দিয়ে গর্ভ থেকে অনেক চেষ্টা করে আরেকটা পায়ের গোড়ালি পর্যন্ত টেনে আনে। ডক্টর বাচ্চাটিকে কয়েকবার টেনে বের করার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটিকে গর্ভ থেকে টেনে বের করতে না পেরে তার পাশে থাকা চাকু ধরনের কিছু একটা দিয়ে সেই মহিলার গর্ভ থেকে বের হওয়া বাচ্চাটার পা দুটাই কেটে ফেলে। নাসর হতভম্ব হয়ে যায়, চিৎকার করে ডক্টরের উদ্দেশ্যে বলে, এটা কি করলেন? বাচ্চার পা কেন কাটলেন? জবাই ডক্টর বলে, আসলে উনি বাচ্চা রাখবেন না। নাসর সাথে সাথে বলে, আমার এটা দেখা সম্ভব না। উত্তরে ডক্টর বলে, আর 2 মিনিট হয়ে গেছে। এরপর ডক্টর মহিলার পেটের আড়াআড়িভাবে কিছু অংশ কাটে। পেটের ভেতরের কাটা অংশ দিয়ে ভেতরের সব দেখা যাচ্ছিল। নাসরের মাথা ঘুরতে থাকে। একটা অস্বাভাবিক মানুষ এই ধরনের অস্বাভাবিক দৃশ্য দেখে কখনোই ঠিক থাকতে পারে না। ডক্টর পেটের কাটা অংশে হাত ঢুকে বাচ্চাটা বের করে নিয়ে আসে। মহিলার সাথে বাচ্চাটার নাভির যে জয়েন্ট ছিল সেটা কাটার সাথে সাথেই মহিলার পেট থেকে গলগলিয়ে রক্ত বের হওয়া শুরু করে। ডক্টর বাচ্চাটাকে পাশের ময়লা ফেলার ঝুড়িতে ফেলে দেয়। নাসর এসব দেখে শুধু অবাক হচ্ছে। নাসর ডক্টরের উদ্দেশ্যে বলে উঠল, ঠিক আছে, তাহলে আমি এখন যাই। জবাই ডক্টর বলে, এই তো হয়ে গেছে, আর একটু। ডক্টর নরম কাপড় দিয়ে মহিলার পেটের রক্তগুলো মুছতে থাকে। আর হঠাৎ করে এই মহিলাটা বড় উচ্চ নিঃশ্বাস নিয়ে জ্ঞান ফেরে। তার মহিলার জ্ঞান ফেরতেই মহিলাটি চিৎকার করা শুরু করে। মহিলা উঠে তার পেটের দিকে তাকায়, আর তাকাতেই মহিলা আরও বেশি আতঙ্কে পড়ে যায় এবং আরও চিৎকার করতে থাকে। মহিলা নড়াচড়া করার চেষ্টা করে। এটা দেখে ডাক্তার তাকে নড়তে মানা করে আর চুপ থাকতে বলে, কিন্তু মহিলা কোনোভাবেই চুপ হচ্ছিল না। তো ডক্টর আবার তার পাশে থাকা রেডি করা ইঞ্জেকশন হাতে নেয় মহিলাকে বেহুশ করার জন্য। তবে এইবার মহিলাকে ইনজেক্ট করবে এমন সময় মহিলাটা ডক্টরের হাত ধরে ফেলে। কোনোভাবেই ইনজেক্ট করতে দিবে না, গালাগালি শুরু করে। ডক্টর আর ধৈর্য না ধরতে না পারে মহিলাকে একটা চর মেরে বসে। চর মারতেই মহিলার উপরের দিকে তাকিয়ে একাধারে চিৎকার করতে থাকে। ডক্টর রাগে দাঁত কিটকিট করতে থাকে। একটা সময় এদিক সেদিক কিছু খুঁজতে থাকে। তো ড্রয়ার থেকে একটা ময়লার পলিথিন বের করে মহিলার মাথায় পরিয়ে গলা পর্যন্ত চেপে ধরে। যে অবস্থা ছিল, মহিলার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নাসর ছাড়ানোর জন্য এগিয়ে যায় ডক্টরের দিকে, আর এত শক্ত করে গলা পেঁচিয়ে ধরেছে নাসর আর সরাতে পারছিল না। নাসর ডক্টরের পায়ে জড়িয়ে ধরে মহিলাকে ছেড়ে দেওয়ার জন্য। কয়েক সেকেন্ড পর ডক্টর মহিলাটাকে ছেড়ে দেয়। নাসর তাড়াতাড়ি উঠে মহিলার মাথা থেকে পলিথিনটি বের করে আর দেখে মহিলাটা আবারও বেহুশ। তখন ডাক্তার রাগে ফসফস করছে। ডাক্তার আবারও তার কাজে মনোযোগী হয়। হঠাৎ কি মনে করে যেন ডক্টর মহিলার পালস চেক করে। আবারও কিছুক্ষণ মহিলার বুকে তার কান পেতে রাখে। সব কিছু নিস্তব্ধ। ডক্টর লাফ দিয়ে চিৎকার করে বলল, মরা। নাসর, মহিলা তো মরে গেছে। কথা বলতে বলতে ডক্টর 2 হাত মাথায় দিয়ে ছটফট করতে থাকে আর পায়চারি করতে থাকে। তো ডক্টরের পকেটে একটা ছোট কাগজ বের করে। পাশেই ছিল একটা ল্যান্ডলাইন। কাগজের নাম্বার দেখে দেখে সেই ল্যান্ডলাইন থেকে কাউকে ফোন করার চেষ্টা করছে। চিরকুটটা দেখে দেখে ফোন করার চেষ্টা করছিল। তো হাত কাঁপার কারণে ঠিকমতো নাম্বারগুলো সে টিপতে পারছিল না। কয়েকবার চেষ্টা করার পর সঠিক নাম্বারে তিনি কল দিতে পারে। ডক্টর কাঁপা কাঁপা গলায় বলে, আবু হামাদা, তোমার খাদ্দামা মারা গেছে। আমি আগেই বলেছিলাম এই কাজ করা যাবে না। খাদ্দামার পেটের বাচ্চাটা বেশ বড় হয়ে গিয়েছে। এসব শুনছে দাঁড়িয়ে। তবে ওই পাশ থেকে কি বলেছে নাসর সেটা জানে না। কিন্তু ডক্টরের কথা শুনে নাসর ভয়ের পাশাপাশি বেশ কনফিউজড হয়ে যায়। কারণ আবু হামাদা এই নামে আগে তার বাবাকে ডাকা হতো। হামাদা তার বড় ভাইয়ের নাম ছিল, যে ভাই আজ থেকে আরো কয়েক বছর আগে ছোট থাকতেই কোনো একটা রোগে মারা গেছিল। নাসর বলে, ডক্টর, আমি এবার যাই, আমার দেরি হয়ে গেছে। ডক্টর দৌড়ে এসে নাসরের পায়ে ধরে আর বলে, দেখো, আমাকে আর 2 মিনিট সময় দাও, তারপর আমি নিজেই তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাব। তবে নাসর বলে, আমার এখানে কিছু করার নাই, আমি কি করব দাঁড়িয়ে থেকে। ডক্টর আবার দৌড়ে উঠে
ড্রয়ার থেকে আরও কতগুলো পলিথিন বের করে আর হাত থেকে তার ঘড়ি খুলে নাসরের হাতে দেয়। ডক্টর ঘড়ির দিকে ইশারা দিয়ে বলে, 5 মিনিটের উপরে যাবে না, তুমি শুধু আমার হাতে হাতে করে দাও। নাসরের কথা বলার কোনো সুযোগ নাই। সাথে সাথে ডক্টর আবার দৌড়ে গিয়ে তার টেবিলের নিচ থেকে একটা কাপড়ের ব্যাগ বের করে নিয়ে আসে। ব্যাগ থেকে প্রথমেই একটা বড় মাথার ছোট হাতলের হাতুড়ি বের করে, হাতুড়ি, একটা করাত বের করলো আর একটা বড় পাতলা ছুরিও বের করলো। নাসরের তখনও মনে হচ্ছিল আসলে ডাক্তারটা করছে কি। প্রথমে সেই ডাক্তার তাড়াতাড়ি ছুরিটাকে একটা লোহার সাথে ঘষে ঘষে কসাইদের মতো ধার করে নিল। মহিলার পেটের আগের অংশ কাটা অংশ বরাবর এই পাশ ওপাশ করিয়ে 2 দিক থেকে কেটে ফেলে, আর সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়িগুলো ঝুলে পড়ে। এবার চাকু পেটের মাঝে ঢুকিয়ে প্রতিটা জয়েন্টে জয়েন্টে কেটে ফেলে। পৈশাচিক দৃশ্য, যা চলছিল তা সম্পূর্ণ পৈশাচিক। একটা মানুষের সাথে এটা করতে পারে না। নাসর এই পৈশাচিক দৃশ্য দেখতে চাচ্ছিল না, যে কারণে তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছিল। ডক্টর কয়েক সেকেন্ডেই অর্ধ শরীরকে টুকরো টুকরো করে ফেলল। নাসরের কাছে লেগেছিল এজন্য ডক্টর না, একজন কসাই। ডক্টর নাসরকে কাটা অংশগুলো পলিথিনে ভরতে পারে। নাসর নাক আটকে না বোধক ইশারা দিল। এর বিপরীতে ডক্টরের কোনো জবাব নেই। তবে ডাক্তারের এই কাণ্ড কারখানা তিনি ভয় পেয়ে যান। ডক্টর এবার তার করাত দিয়ে মহিলার গলা কাটতে থাকে। তিনি তার ভয়ের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ এই বিপদ তার উপর আসতে পারে। এবার নাসর নিতে পারে না, সে ধীরে ধীরে অসুস্থ বোধ করছিল। নাসর ভাবছে এবার পালাবে। আর ঠিক সেই সময়ে সেই ল্যান্ডলাইনে একটা কল বেজে ওঠে। ডক্টর দৌড়ে গিয়ে কলটা রিসিভ করে আর ফোনটা রেখেই দৌড়ে সে রুম থেকে চলে যায়। নাসর এবার কি করবে বুঝতে পারছে না। নাসরও ভাবছে তিনিও দৌড় দিবে। নাসর নিচের দিকে দৌড় দেয়। সিঁড়ি পার হতেই পেছন থেকে একজন লোক নাসরকে জাবড়ে ধরে। তো নাসর তাকে ঝাড়া দিয়ে ফেলে দিয়ে আবারও দৌড়াতে থাকে। পেছনের লোকটি চিৎকার করে সবাইকে নাসরকে ধরতে বলে। চারপাশ থেকে আরো 2-3 জন লোক এসে নাসরকে ধরে ফেলে। সবাই জোর করে নাসরকে অফিসে নিয়ে যায়। নাসরকে জিজ্ঞেস করা হয় সেখানে সে কি করছিল। জবাবে নাসর জানায় তার বাবাকে খুঁজতে গিয়েছিল। সেখানকার একজন তাকে জিজ্ঞেস করে সেখানে কেন। জবাবে নাসর জানায় তার বাবা সেখানে ভর্তি, আজকেই অমুক হাসপাতাল থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে। সেখানকার একজন আবার জিজ্ঞেস করে তো সেখানে কেন গিয়েছ। নাসর একটু বিরক্ত হয়ে জানায়, আরে ভাই গেটের দারোয়ান জানায় ওই বিল্ডিংয়ে অমুক ইউনিটে আমার বাবা ভর্তি, আমি সেজন্য গিয়েছি। সেখানকার লোকেরা জানায় যে নাসর যে বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ের কাজ শেষ হতে এখনো আরো 1 বছর সময় লাগবে। আপনার বাবা সেখানে ভর্তি হয় কিভাবে। নাসর উল্টো রেগে বলে এটা কি মজা হচ্ছে। সেখানকার লোকেরা বলে সত্যি করে বলো সেখানে কি করেছিলে, নয় পুলিশের কাছে দিব। নাসর কসম করে বলে সেখানে আমি আমার বাবাকে খুঁজতে গিয়েছিলাম, আমার বাবার এমন সমস্যা। সবাই রেগে নাসরকে ধরে বাইরে নিয়ে গিয়ে দেখায় যে এই বিল্ডিং এখনো আন্ডার কনস্ট্রাকশন। নাসর এটা দেখতে পেয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে পাশে তার মা, বোন আর অন্যদের দেখতে পায়। সেই ঘটনা সে সবাইকে বলে। সবাই বুঝতে পারে যে এই কন্ডিশন দেখে নাসর ভয় পেয়ে যায়। পরে আর কাউকে কিছু বলে না। অবশ্যই নাসর তার বাবাকেও দেখতে পায়। তার বাবার অবস্থা ভালো ছিল না, তিনি ঘুমাতে চান না, ঘুমালেই শুধু আজে বাজে স্বপ্ন দেখে। আর এগুলো জেনে তার কাছে কোনো স্বপ্নই না, এগুলা এক একটা বাস্তব ঘটনা তার সামনে ঘটে চলেছে। সে খেতে পারে না, শরীরের মাংস সব শুকিয়ে যাচ্ছে। নাসরের বাবা বেশ কান্না করছে, কারণ তিনি খুব বাজে একটা স্বপ্ন দেখেছে। তিনি জানায় তার আর বেশি সময় নেই, তিনি খুব শীঘ্রই চলে যাবেন। এটাও জানায় যে কেউ তাকে ডাকছে। নাসরের বাবার কথা শেষ হতে না হতেই নাসরের মা স্বপ্নের কথা জিজ্ঞাসা করে, কি দেখেছো তুমি স্বপ্নে। তো নাসরের বাবার স্বপ্নের কথা ঠিক এভাবে বলে যে একটা জমি দেখি সবসময়, খালি একটা জমি, মাথার উপর উত্তপ্ত রোদ, পেছন থেকে হামাদের হাসির শব্দ। ঘুরে দেখি হামাদ ছোট ছোট পায়ে এদিকেই আসছে। হামাদ তার বড় ছেলে, বয়স 5 পেরিয়েছে। হামাদ 2 হাতে মুষ্টি করে হাসতে হাসতে কিছু নিয়ে এসছে। হামাদ সেই চারিপাশে কি যেন ছিটিয়ে দিল।
তো নাসরের বাবা জিজ্ঞেস করে, হামাদের উদ্দেশ্যে এগুলা কি ছিটালে? জবাবে হামাদ জানায়, এগুলা গাছ। এ কথা শুনে নাসরের বাবা হেসে উড়িয়ে দেয়। তো তার পরের দিন নাসরের বাবা ঠিক একই জায়গায় আসে, দেখে সেই জায়গায় 4টা বড় গাছ। তো নাসরের বাবা দেখে বেশ খুশি। নাসরের বাবার সামনে যেতেই দেখে এই 4টা গাছের মধ্যে একটাতে কিছু ফল ধরেছে, আর একটা গাছ দেখতে বেশ বড় সড়ো, খড়খড়া। এক ধরনের পোকা সেই গাছে কিলবিল করছিল। আরেকটা গাছ যেটিতে বাকল উঠে উঠে আছে, সর্বশেষ গাছ বাতাস যেভাবে দোলায় গাছকে সেভাবে দোলাচ্ছে। এই ধরনের গাছ দেখে নাসরের বাবা বেশ ভয় পেয়ে যায়। পেছন থেকে দৌড়ে এসে হামাদ তার বাবার হাত ধরে লাফাতে থাকে। নাসরের বাবা কি বলবে বুঝতে পারছিল না, তো সেদিন সে চলে যায়। তার পরের দিন হামাদ বায়না করে তার বোনা গাছগুলো দেখতে যাবে। তো হামাদ জোর করে টেনে তার বাবাকে নিয়ে আসে। কাছে আসতেই দেখে 4টা গাছের নিচে 4 জন মহিলা ঝুঁকে ঝুঁকে কি যেন করছে, আর এর একটু দূরে আরেকজন মহিলা একটু চাবুক হাতে দাঁড়িয়ে আছে। এই সেই মহিলা যে স্বপ্নে চাবুকের ভয় দেখিয়ে তাকে কিছু একটা খাইয়েছে, যে প্রতি রাতে এসে তাকে সেই মহিলার মতো নত করিয়েছে। আর এই মহিলা দেখতে স্বাভাবিক কোনো মহিলা না, যার চেহারার চামড়া দেখতে কালো সাপের মতো, ছাই বর্ণের দাগ রয়েছে, চেহারার মধ্যে সবসময় তৈলাক্ত ধরনের, মুখটা একটু বাড়ানো সামনের দিকে, আর দাঁতগুলো ছোট ছোট, বলা যায় করাতের মতো। এই মহিলার গায়ের পোশাক বাতাসে ছায়ার মতো ভাসতে থাকে, দূর থেকে ফিস ফিস করে কথা বলে, আর এখানে কানে এসে বাজে। আর সেই মহিলা যিনি সেদিন রাতে এসে তার কোমরে দড়ি পরিয়ে গেছে, প্রতি রাতে এসে একটি করে গিট বাড়িয়ে দেয়। 7টা গিট দেওয়া হবে, 4টা গিট দেওয়া হয়েছে, আর 3টা গিট বাকি। তাদের গিট দেওয়ার ধরন উল্টো ভেতরের দিকে গিট দেয়, এটাই নাকি তাদের শিকারকে কাবু করার ধরন। দূর থেকে এই মহিলা নাসরের বাবাকে দেখতে পায়, আর দেখার সাথে সাথেই মহিলার হাতে থাকা চাবুকটা ঝাড়া দেয়, আর সেই ঝাড়ার শব্দে বাকি 4 জন বসে থাকা মহিলারা ঘুরে নাসরের বাবার দিকে তাকায়, আর নাসরের বাবার উদ্দেশ্যে আসতে থাকে। নাসরের বাবা ভয়ে তার বড় ছেলে হামাদের হাত ধরে ঘরে দৌড় দেয়। কিছুক্ষণ দৌড় দেওয়ার পর হামাদ ভালো করে দৌড়াতে পারছিল না। হামাদ পড়ে গেল মাটিতে, পা 2টা পেছনের দিকে বাঁকিয়ে গেল, 2 হাতও গুটিয়ে গেল। বাচ্চারা যেভাবে ঘুমায় সেভাবে, চোখ উপরের দিকে উঠে গেল। এমনটা হয়েছিল সেদিন রাতে, যেদিন হামাদের খুব জ্বর ছিল। কয়েকদিন ধরেই হামাদের খুবই জ্বর। প্রতি রাতে হামাদ তার মা বাবার মাঝেই ঘুমায়। মাঝরাতে হঠাৎ হামাদের মা হামাদের কাঁপুনিতে ঘুম থেকে উঠে যায়। উঠে লাইট জ্বালিয়ে দেখে হামাদ কাঁপতে কাঁপতে হাত পা বাঁকা হয়ে গেছে। বাবা মা দুজনেই হাত পা সোজা করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না। আজ থেকে 25 থেকে 28 বছর আগেই চাইলেই রাতে বের হওয়া যেত না, এত রাতে হাকিমকেও পাওয়া যেত না। অনেকেই জানেন আপনারা যে ডক্টরদের হাকিম বলা হয়। হামাদের দেহে নিঃশ্বাস তখনও ছিল। ভোরতেই বাবা মা দুজনেই হামাদকে নিয়ে হাকিমের বাড়ির উদ্দেশ্যে যায়। হাকিম ওষুধ খাওয়ালে কিছুক্ষণ পর হামাদ কয়েকটা খিঁচুনি দিয়ে মারা যায়। এখনও সেই আগের মতো হামাদ বারবার থেমে থেমে খিঁচুনি দিয়ে উঠছে। বাবার চোখের সামনে আবারও নিজ ছেলের মৃত্যু। নাসরের বাবা ভুলেই গেছিল তার বড় ছেলে হামাদ আজ থেকে আরো অনেক আগেই মারা গেছে। আজকে হামাদ ফিরে এসছে, এটা স্বপ্নে। আবারও সে আগের মতোই চলে গেল। অসহায় বাবাকে 4 জন কালো বোরখা পরিহিত মহিলা এসে ধরে নিয়ে যাচ্ছে। সেই চাবুক হাতের মহিলার উদ্দেশ্যে একটু কাছে যেতেই চাবুক হাতের মহিলা তার চাবুক দিয়ে নাসরের বাবার গলায় পেঁচিয়ে তার দিকে টান মারে। নাসরের বাবা সেই মহিলা থেকে আধ হাত দূরে। মহিলার ছোট ছোট রক্তাক্ত চোখ আর সেই কালো ডোরা কাটা চেহারা থেকে তৈলাক্ত কিছু বেরিয়ে বেরিয়ে পড়ছে। সেখান থেকে 2 জন মহিলা তার কোমর বাঁধা দড়ির গিট আর একটি বাড়িয়ে দেয়। এই সবই হচ্ছিল নাসরের বাবার স্বপ্নে। নাসরের বাবা স্বপ্নের কথা শেষ না হতেই নাসরের মা সান্ত্বনা দিয়ে বলে, এগুলা কিছুই না, তুমি অসুস্থ। মানুষ অসুস্থ হলে এমন আজেবাজে স্বপ্ন দেখে। তারপর সেদিন বড় হাসপাতালে রাতে নাসরের বাবার দেখাশোনা করার জন্য তার মা থাকেন। হঠাৎ কান্নার শব্দে তার ঘুম ভেঙে যায়। উঠে লাইট জ্বালিয়ে দেখে নাসরের বাবা বেড থেকে নিচে হাঁটু গেড়ে বসে 2 হাত দিয়ে আকুতি করে কান্না করছে।
এটা দেখে নাসরের মা বুঝতে পারে হয়তো মানসিকভাবে তিনি বিপর্যস্ত, কিন্তু যে মানুষ ঠিক মতো উঠতে বসতে পারে না সে কি করে এভাবে বসে আছে। নাসরের মা সেদিন তাকে আর কিছু বলে না। তার পরের দিন সন্ধ্যায় নাসরের মা বাসায় যাবে ফ্রেশ হবার জন্য। তিনি বাসায় যখন ঢুকতে যাবে তখন দেখে বাড়ির বাইরে দেয়ালে একটা প্রাণী বেয়ে বেয়ে যাচ্ছে। প্রাণীটা দেখতে অনেকটা বাদরের মতো, কিন্তু বাদরের থেকে বেশ বড়, আর সেই প্রাণীটির সারা শরীর বেয়ে লালার মতো কিছু বের হচ্ছিল। নাসরের মা যখন প্রাণীটিকে দেখছিল ঠিক সেই সময় প্রাণীটিও নাসরের মার দিকে তাকায়, আর তাকাতেই সেই প্রাণীটি দেয়াল বেয়ে ছাদে চলে যায়। এটা দেখে নাসরের মা। ভয়ে তিনি পাশের বাড়ি থেকে নাসরের চাচাতো ভাইদের ডেকে নিয়ে আসে, সবাইকে ছাদে নিয়ে যায়। গিয়ে দেখে সেখানে কিছুই নাই। নাসরের মা কথা শুনে সবাই হাসি ঠাট্টা করছে, এমন আবার কোনো প্রাণী হয় নাকি। সেদিন রাতে নাসরের মা বাসায় থাকে আর নাসর থাকে হাসপাতালে। দিনের 10টা থেকে 11টার দিকে নাসরের মার কাছে ফোন করে তার বাবা বলে যে অবস্থা ভালো না, কথা বন্ধ হয়ে গেছে। নাসর ফোন করে বলে যে তার বাবার অবস্থা ভালো না, কথা বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ আর চোখ দিয়ে শুধু পানি বেরোচ্ছে। ডক্টর জানায় নাসরের বাবার খাদ্যনালী একেবারে শুকিয়ে গেছে, শরীরের আরও কিছু অংশ নষ্ট হয়ে গেছে। তাকে আর কত ঘন্টা বাঁচানো যাবে তা বলা যাচ্ছে না। এই সংবাদ তাদের সব আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে যায়। সবাই নাসরের বাবাকে দেখতে আসে। সারা শরীরে শুধু চামড়া আর হাড়গুলো, মাংস আর রক্তের কোনো অস্তিত্ব নাই বললেই চলে। ঠিক সেদিন রাতেই নাসরের বাবা মারা যায়। মৃত্যুর সময় দেখা গেছে তার কোমর আধা হাত হবে, শরীর শুধু চামড়া আর চামড়া। নাসরের বাবার মৃত্যুতে তাদের বাসায় তখন শোকের ছায়া নেমে আসে। তারপর কিছুদিন সব স্বাভাবিক ছিল। নাসর কয়েকদিন হলো এলাকার বাইরে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে। বাড়িতে শুধু নাসরের মা আর তার বোন রাবেয়া। হঠাৎ একদিন রাতে নাসরের বোনের রাবেয়ার ঘর থেকে তার চিৎকারের শব্দ আসে। তার চিৎকারের শব্দ শুনতে পেয়ে নাসরের মা তার মেয়ের ঘরে ছুটে যায়। গিয়ে দেখে রাবেয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাবেয়ার মাথার চুল সব নিচে পড়ে আছে। যে কোনোভাবে নাসরের মা আর তার মেয়ে রাবেয়ার জ্ঞান ফিরায়। জ্ঞান ফিরতেই রাবেয়া তলপেটের ব্যথায় কান্না করতে থাকে। তার মা জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু রাবেয়া কিছুই বলতে রাজি হয় না। তার মা জোর করাতে অবশেষে রাবেয়া বলতে রাজি হয়। নাসরের বোন রাবেয়া সে আজকে তার বাবাকে দেখেছে, আর সাথে সেই মহিলাদেরও দেখেছে যাদের কথা মৃত্যুর আগে তার বাবা বলে গেছিল। নাসরের বোন রাবেয়া রাতে ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানোর জন্য যখন চুল আঁচড়াচ্ছিল, হঠাৎ রাবেয়া দেখে তার আয়নার বিপরীতে ছোট একটা অংশে কিছু একটা লাইন ধরে চলে যাচ্ছে। পেছনে ঘুরে তাকিয়ে দেখে তার রুমের খোলা দরজা, আর সেখান দিয়ে একটা বিশাল বড় কালো সাপ ঢুকছে। এটা দেখেই ভয়ে চিৎকার দিতে থাকে রাবেয়া, আর তার চিৎকার শুনে তার বাবা দৌড়ে আসে। রাবেয়ার বাবা আসার সাথে সাথে তার ভয়ে সে তার বাবাকে জড়িয়ে ধরে। রাবেয়ার বাবা রাবেয়াকে ছাড়িয়ে সেই কালো সাপটিকে ধরার প্রস্তুত হচ্ছে। রাবেয়ার বাবা যেই সাপটিকে ধরতে যাবে ঠিক সেই সময় একটা ছায়া দেয়াল ভেদ করে তার রুমে এসে তার বাবাকে ধাক্কা দেয়। তার বাবা মাটিতে পড়ে যায়। হঠাৎ রুমের আয়তন চারদিক থেকে বড় হতে থাকে। রুমের আসবাবপত্র ধীরে ধীরে ছোট হতে থাকে। একটা সময় রুমের সব আসবাবপত্র অদৃশ্য হয়ে যায়। বাতিগুলো টিপ টিপ করতে থাকে। রাবেয়ার বাবা ধাক্কা খেয়ে পড়ার শব্দে সামনে থাকা সাপটা সতর্ক হয়ে যায়, উল্টো রাবেয়ার দিকে আক্রমণের দৃষ্টিতে তাকায়। সাথে সাথেই চারদিক থেকে 4 জন মহিলা এসে তার বাবাকে টেনে তুলে ধরে। আর সেই দেয়াল ভেদ করে আসা ছায়াটা তখনও চারিপাশে ঘুরতে থাকে। একটা সময় ছায়াটা পেছন থেকে এসে রাবেয়াকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে পরে তার তলপেটের দিকে বেশ ব্যথা হয়। সেই ছায়াটাকে সে আর দেখতে পায় না, আর মহিলাগুলোকে তার বাবাকে জোর করে নিয়ে যেতে থাকে। আর সামনে থাকা সেই সাপটা আস্তে আস্তে রাবেয়ার দিকে অগ্রসর হতে থাকে। রাবেয়া তখন উঠে দাঁড়াতে বেশ কষ্ট হচ্ছিল। তারপরেও সর্বশক্তি দিয়ে চেষ্টা করে উঠে একটা দৌড় দেয় আর চিৎকার করতে থাকে। আর পেছন থেকে সাপটা তাকে ছোবল মারার চেষ্টা করে। একটা সময় সাপের ছোবল তার চুল খুলে গিয়ে লাগে,
বা বলা যায় কোনো 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 বলা যায় যে কোনোভাবে রাবেয়ার চুল সাপের মুখে পড়ে যায় এবং সেই সাপ সেই চুলগুলোই গেলার চেষ্টা করে। রাবেয়ার কাছে এমন লাগছিল যে কেউ তার চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। রাবেয়া তার চুল ছাড়ানোর চেষ্টা করছিল আর চিৎকার করছিল। সাপটা যেই তার মাথার কাছাকাছি আসে সে আর কিছুই বলতে পারে না। এরপর তার মায়ের সামনে তার জ্ঞান ফেরে। রাবেয়ার কথা শুনে এবার তার মা বেশ চিন্তিত। পরের দিন নাসরের মা তার বোনকে সেখানকার এক মহিলা হুজুরের কাছে নিয়ে যায় রুকিয়া করার জন্য। এরপর কিছুদিন সব ঠিকঠাক থাকে, কিন্তু বাবার মৃত্যুর পর থেকে নাসর একটু বদ্ধ মনস্ক, একটু ডিফারেন্ট মনস্ক হয়ে গেছে বা উদাসীনতা বেশি কাজ করে। তো আজকাল নাসর তার মাকে অতটা সহ্য করতে পারে না। বাসায় প্রতিদিন কিছু না কিছু নিয়েই তার মার সাথে ঝগড়া বাঁধে। কিছু কিছু সময় নাসর বাসায়ও আসে না। এর মধ্যেই একদিন নাসরের বাসায় খাবার খবর আসে নাসর নাকি অধিক পরিমাণে নেশা করায় তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাসা থেকে নাসরের মা, তার বোন ও আত্মীয় স্বজনরা নাসরকে দেখতে যায়, কিন্তু কষ্টের বিষয় হলো নাসর তার মায়ের সাথে আর কথা বলবে না, এমনকি সম্পর্কও রাখবে না। সে তার মাকে অপবাদ দিতে পারবে না, কিন্তু এভাবেও চলতে যাওয়া যাবে না। সে তার বোনকেও তার মার সাথে রাখবে না। এসব কথা শুনে নাসরের চাচা নাসরকে শক্তপোক্ত করে ধরে। এসব বলার কারণ কি? নাসর জানায় সে আর এসব সহ্য করতে পারছে না। প্রথম একদিন নাসর বাসায় ঢুকবে, ঠিক তার আগেই একজন লোক তাদের বাসার মেইন গেট থেকে বের হয়। নাসর ভেতরে গেট ধাক্কা দিতেই তার বোন এসে দরজা খুলে দেয়। নাসর তার বোনকে জিজ্ঞেস করে কে এই লোক। জবাবে তার বোন রাবেয়া কিছুই বলতে পারে না। যাই হোক, তার কয়েকদিন পর নাসর বাসায় ঢুকবে এমন সময় ঠিক আগের মতোই নাসর ঢোকার আগে একজন লোক বের হয়ে যায়। সেদিনও নাসর বাসায় ঢুকে মা বোনকে জিজ্ঞাসা করে, কেউই কিছু বলতে পারে না। তার কয়েকদিন পর রাতে নাসর তার মাকে পার্কে নামিয়ে দিয়ে যায় অন্যান্য মহিলাদের সাথে কথা বলার জন্য। নাসর আবার পরে আসবে তার মাকে রিটার্ন বাসায় নিয়ে যাওয়ার জন্য। নাসর পার্কে আসে, গাড়ি পার্ক করে আর দূর থেকে দেখে তার মার সাথে একজন লোক দাঁড়িয়ে। নাসরের গাড়ি দেখতেই সেই লোকটি খুব দ্রুত সরে যায়। নাসরের মা যখন আসে সে তার মাকে জিজ্ঞাসা করে, তার মা অস্বীকার করে। এমন ধরনের ঘটনা আরও অনেক রয়েছে। শেষের একদিন নাসর বাসায় আসে, যে কোনো সময় তার মার রুমের সামনে দিয়ে যাবে, আর ঠিক সেই সময় সে তার মার সাথে একটা লোককে দেখে ফেলে। নাসর আর সইতে পারে না, আর না পারায় তার এই অবস্থা। নাসরের মুখ থেকে এসব কথা শুনে সবাই অবাক। রাবেয়া চিৎকারে বলে নাসর যা বলছে তা সত্য না। সে জানায় তার বাবা মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত তার মাকে এক পলকের জন্য সে একা ছাড়েনি। নাসরের কথায় কেউ পাত্তা দেয় না, কিন্তু নাসরের মা তার ছেলের কথা শুনে বেশ ভেঙে পড়েছে। কয়েকদিন পর নাসরকে বাসায় নিয়ে আসা হয়। আবার এই দিক দিয়ে খবর আসে তাদের খাদ্দামাকে পাওয়া গিয়েছে, এখন পুলিশের হেফাজতে আছে। সে খবর পেয়ে নাসরের পরিবার তার থানায় যায়, তারা খবর পেয়ে থানায় যায়। সেই ফিলিপাইনি মহিলার থেকে চুরি করা গহনা কিছুটা উদ্ধার হয়, টাকা আর কিছু স্বর্ণ তখনও বাকি ছিল, যা পাওয়া যায়নি। নাসরের পরিবার সেই ফিলিপাইনি খাদ্দামার বা কাজের মেয়েকে ক্ষমা করে দেওয়ার কারণে তার মাত্র কয়েক মাসের জেল হয়েছিল, আর এরপরে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে রাবেয়ার তার তলপেটের ব্যথা এখনও যায়নি। তার তলপেটটা আগের থেকে বেশ ফোলা। মাথার চুল এখনও ওঠেনি, বা বলা চলে চুল ওঠার কোনো নাম নেই। তবে সে প্রতিদিন উল্টোপাল্টা স্বপ্ন দেখছিল। হঠাৎ তার চারিপাশটা খালি হয়ে নিস্তব্ধ হয়ে যেত। কোনো রুমে থাকলে সেই রুম চারিপাশের আয়তনে বড় হয়ে খালি হয়ে যেত। বাহিরে যখন থাকতো দূর থেকে শুধু বিশাল সাপটিকে দেখত যে সে তাকে ফলো করছে। সাপটির চোখে চোখ মিলতেই তার দিকে ভয়ঙ্করভাবে ফোনা তুলে তাকাতো। যেখানেই যেত শুধু সেই মহিলাগুলোকেই দেখত গোল হয়ে ঝুঁকছে। একদিন এক পলকের জন্য সেই কালো ডোরা কাটা চেহারার মহিলাকেও দেখেছিল, যে চেহারার বিবরণ তার বাবার মুখে শুনেছিল। সে দেখে সেই মহিলার হাতে চাবুক, আর সেই চাবুকের মাথায় বাঁধা তার ভাই নাসর কুকুরের ভঙ্গিতে বসে আছে, উলঙ্গ অবস্থায় জিভ বের করা, আর জিভ থেকে লালা পড়ছে। নাসরের বোন রাবেয়ার আর একটা সমস্যা হচ্ছে, অন্ধকার রুমে যখন লাইটের সুইচ চালাতে যাবে ঠিক সেই সময় একটা হাত তার হাতকে ধরে ফেলে।
অতি তাড়াতাড়ি তার তলপেটের সেই ব্যথার জায়গাটা বড়সড় একটা টিউমারে রূপান্তরিত হয়েছে। একদিন মাঝরাতে নাসর তার মার রুমের দরজা ধাক্কাচ্ছিল, আর তার মা দরজা খুলতেই নাসর তার মাকে তাড়াতাড়ি বাইরে চলে আসতে বলে। তার মার জিজ্ঞাসাতে নাসর কিছু বলতে চায় না, আসতে জোরাজুরি করে। নাসর বলে, এসে দেখো, খুব মজা হবে। নাসরের কথায় তার মা তার পেছনে পেছনে যায়। বাইরে বের হতেই দেখে তার গেট থেকে একটু দূরে চারজন মহিলা গোল হয়ে বসে আছে আর ঝুঁকে ঝুঁকে কি যেন করছিল। নাসর মন দিয়ে খুব এক্সাইটেড ভাবে দেখছে। তো নাসরের মা একটু বিরক্ত হয়ে চলে যেতে যাচ্ছিল, আর সেই সময় তার চারদিক থেকে কিছু পেটানোর শব্দ আসতে থাকে। একটা সময় সেই মহিলাদের সেখানে আরেকটি মহিলার আবির্ভাব ঘটে, আর সেই মহিলা, যার কালো ডোরা কাটা চেহারার চামড়া থেকে তৈলাক্ত কিছু বের হয়ে পড়ছিল, সেই মহিলাটা আসার সাথে সাথেই নাসর কুজো হয়ে লাফাতে সেই মহিলাটার কাছে চলে যায়। পালিত কুকুর যেভাবে মালিককে পেয়ে আচরণ করে, নাসর ঠিক সেই রকম কুকুরের মতো আচরণ করছিল। কালো ডোরা কাটা চেহারার মহিলা হাত দিয়ে নাসরের মার দিকে ইশারা করে, আর সেখানে বসে থাকা মহিলাগুলো নাসরের মার দিকে ছুটে আসতে থাকে। নাসরের মা ততক্ষণে বুঝে গেছে যা হচ্ছে তা কোনোভাবেই স্বাভাবিক কিছু না। তিনি কোনোভাবে রুমের দিকে দৌড় দেবে, আর যেই পেছনে ঘুরে তাকায় দেখে বিশাল একটা কালো সাপ ফনা ধরে আছে। নাসরের মা অবাক দৃষ্টিতে সেই সাপটির দিকে তাকাতে না তাকাতেই পেছন থেকে দুজন মহিলা ধরে ফেলে। নাসরের মাকে যখন ধরে পেছনে ঘোরানো হয়, ঘুরে তাকাতেই দেখে সেখানকার দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। আশেপাশে সম্পূর্ণ মরুভূমি, একটু দূরে ছোট করে আগুন জ্বালানো, আর সামনে একটা পাথরের তৈরি ছোট ঘরটা ছোট ছোট পাথরের স্তর করে বানানো, আর সেই স্তরে ফাঁকে ফাঁকে ভেতর থেকে আলো আসছিল। তো নাসরের মাকে জোর করে সেই ঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। নাসরের মা চিৎকার করছে, তার দেওয়া চিৎকার যেন তার দিকে ভয়ঙ্করভাবে উল্টে ভেসে আসছে। তাকে যখন নিয়ে যাচ্ছিল, হঠাৎ তিনি অনুভব করে তার পেট ভারী হয়ে যাচ্ছে। তিনি গর্ভবতীর মতো অনুভব করছে। চোখের সামনে নিজের পেট বড় হয়ে যাচ্ছে। পেটের ভেতর থেকে বাচ্চা লাথি মারার অনুভব করছে তিনি, আর আচমকা পেটের ব্যথা আরও বেড়ে যায়। এইরকম ব্যথা আজ থেকে 22 থেকে 23 বছর আগে অনুভব করেছিল যখন নাসর হয়েছিল। নাসরের মা ব্যথায় আর হাঁটতে পারছিল না। তার মনে হচ্ছিল এখনই তিনি বাচ্চা প্রসব করবে। মহিলা দুজন তাকে উঁচা করে সেই ঘরে নিয়ে যায়। সেই ঘরের চারিদিকে মোম জ্বালানো। সেখানে ভেতর থেকে নাসরের বাবা মেঝেতে শুয়ে আছে চোখ বন্ধ করে। একজন মহিলা তার পেট লম্বি করে সেলাই করছে, আর সামনে একটা পাত্রে নারী ভুঁড়ি, কলিজা আরও বিভিন্ন অংশ রাখা, আর তার মাথার সামনে দাঁড়িয়ে আছে সেই চাবুক হাতের মহিলাটা। নাসরের মা পেটের ব্যথায় অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখে তিনি মেঝেতে শুয়ে আছেন, আর সবেমাত্র তার পেট থেকে একটা বাচ্চা বের করা হলো। এই মুহূর্তে বাচ্চাটা একজন মহিলার হাতে। মহিলাটা বাচ্চাটার ঘাড় ধরে রেখেছে। বাচ্চাটা দেখতে একদম কালো কুচকুচে, কিন্তু বাচ্চাটা মৃত। বাচ্চাটাকে উঁচু করে চাবুক হাতে মহিলার দিকে ইশারা করে। চাবুকধারী মহিলা চুপচাপ বাচ্চাটিকে আরেকজন মহিলার হাতে দেয়। সেই মহিলা বসে বাচ্চাটিকে তার পায়ের উপর সরিয়ে 2 হাত দিয়ে বুকটা চিরে ফেলে। এইটা দেখে নাসরের মা একটা চিৎকার দেয়। সে বিছানায় নিজেকে খুঁজে পায়। এইভাবেই কিছু কিছু ঘটনা ভয়ঙ্করভাবে তাদের সাথে ঘটতে থাকে প্রায় প্রতিদিন। কিছুদিন পর নাসর টয়লেটে যায়। সেখানে পানি ফ্ল্যাশ করবে, দেখে পানি ফ্ল্যাশ হচ্ছে না। ভাবে হয়তো ফ্ল্যাশের ছোট ট্যাঙ্কিতে পানি নেই, মানে ফ্ল্যাশের ভিতরে যে ছোট বক্সটা থাকে সেই ভেবে তিনি ফ্ল্যাশের ট্যাঙ্কের ঢাকনাটা খুলে দেখে একটা পলিথিন পাইপে মুখে আটকে গেছে, এবং সেই পলিথিনের মধ্যে কিছু আছে। নাসর সেই পলিথিনটা সেখান থেকে বের করে, বাইরে নিয়ে আসার খুলে দেখে নাসরের ছোট্ট একটা পাসপোর্ট সাইজের ছবি, রক্তে লাগানো একটা ছোট কাপড়ের টুকরা, ভাঙা চিরুনি, একটা মৃত চড়ুই পাখি। তাদের পরিবারের সকলের কথা এতক্ষণ শাইখ ইব্রাহিম শুনলেন।
এখানে তাদের পরিবারকে সেহের বা কালো জাদু করা হয়েছে ফর শিওর। সেখানে তিনি রুকিয়া করে আর কিছু করার চেষ্টা করে, কিন্তু কিছু না হয় তিনি 2 দিন সময় নেন আবারও রুকিয়া করার জন্য, আর সেই জিনিসগুলো শাহেকের কাছে রেখে দেন। সেদিনকার মতো তাদের পানি পড়া দেওয়া হয়, আরও কিছু আমল দেওয়া হয়। তার পরের দিন শাহেকের কাছে একটা ফোন আসে। নাসর, তার বোন ও তাদের মা, তারা রাতে 3 জন একই স্বপ্ন দেখেছে। তারা দেখে একটা মরুভূমির মাঝে একটা ছোট পাথরের ঘর, যে ঘর থেকে বের হয়ে আসে সেই কালো ডোরা কাটা চেহারার চাবুকধারী মহিলা, আর সাথে বের হয় তার সাথীরা। তারা দৌড়ে তাদের উদ্দেশ্যে আসছিল। চাবুকধারী মহিলা রাগে বারবার তার চাবুক হাওয়ায় মারছিল। এটা শুনে শায়ক জানায়, আমাদের হাতে সময় খুব কম, যেটা করার তাড়াতাড়ি করতে হবে। শাইখ ইব্রাহিম যে কোনোভাবে বুঝতে পারে সমস্যার উৎপত্তি কোথা থেকে। শায়ক জানায়, এটা যে করেছে অবশ্যই আপনাদের সাথে থেকে করেছে, না হয় এই সব জিনিস কেউ সহজে সংগ্রহ করতে পারবে না। এবার সন্দেহের তীর যায় তাদের কাজের মেয়ের দিকে, যে এখনও জেলবন্দি। তো নাসরের পরিবার আর শায়ক তারা জেলে যায় সেই ফিলিপাইনি মেয়ের সাথে দেখা করার জন্য। তাকে সে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে সে অস্বীকার করে। এরপর তাকে শক্ত করে ধরে ফেলা হয়। যদি সেই খাদ্দামার সত্যটা না বলে, তাহলে পুলিশকে জানিয়ে দেওয়া হবে যে তিনি সেহের বা কালো জাদু করেছে, আর এখানে শাস্তিটা গলা কাটা। আর তোমার আগের অপরাধ তো আছেই। এরপর আমতা করে সেই ফিলিপাইনি মেয়েটা জানায় এই কাজটা সেই করেছে। শাইখ জিজ্ঞাসা করে, কেন করেছ? তবে ফিলিপাইনি মেয়ে জানায়, এরা ভালো না, আমাকে অনেক অত্যাচার করেছে, আমাকে খাবারের কষ্ট দিয়েছে, অনেক সময় গিয়েছে আমাকে ঘুমাতে দেয়নি, আমার দেশে আমাকে যোগাযোগ করতে দেওয়া হয় না, আমার ছোট একটা বাচ্চা আছে, ওর সাথে কথা বলতে দিত না। একদিন দুপুরে সবাই ঘুমে, সেই ফাঁকে পালিয়ে বাইরে গিয়ে তিনি দেশে একটা ফোন করে। এটা বুঝতে পেরে রাবে আমার তলপেট বরাবর একটা লাথি মারে। উনি বলছিল, নাসর যখন প্রায় সময় তাকে এসে জড়িয়ে ধরত, খারাপ কাজ করতে বাধ্য করত, নাসরের বাবা ঠিক একইভাবে তাকে যন্ত্রণা দিয়ে থাকতো। একটা ভাবুন তো, একটা ঘরে বাবা এবং ছেলে দুজনেই আমাকে শারীরিকভাবে নির্যাতন করত, অত্যাচার করত, আমাকে কুকুরের মতো প্রতি রাতে ছিঁড়ে খেত। আমার কেমন লাগতো? রুই যে দাঁড়িয়ে আছে নাসরের মা, সে তো সব জানতো, কিন্তু সে চুপ করে শুধু দেখত, একটা বারও সে সবের প্রতিবাদ করেনি। ওই মেয়েটা বলছে, আমাকে রাখা হয়েছে তাদের জন্যই, তাদের ভোগের পাত্র হিসেবে। নাসরের বাবা যেন বাইরের কোনো মহিলার পাল্লায় না পড়ে, আর নাসরের মা এত সব পোহাতে পারবে না, তাই আমাকে রাখা। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। তাদের টাকা ছিল, অহংকার ছিল, মানুষকে মানুষ মনে করতো না। এই যে রাবেয়া টয়লেট করেও সেটার ময়লা আমাকে দিয়ে পরিষ্কার করাতো। তারা আমাকে দিয়ে কিনা করিয়েছে। রাস্তায় কয়েকবার আমি বের হয়েছি, তারা আমাকে ধরে এনেছে। পুলিশের গাড়ি থামিয়েছি, বিচার দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। পুলিশ বরং আমাকে বুঝিয়ে এখানে ফেরত দিয়ে গেছে। আমাকে তারা কিনে নিয়েছে এক অফিস থেকে। আমি যে অফিস দ্বারা এসেছি, তারা যদি আমার টাকা ফেরত দেয়, তাহলে আমাকে আমার দেশে পাঠানো হবে। এরপর থেকে আমার কাজ শেষ হলে আমাকে বেঁধে রাখা হতো। এরপর আমার সুবিধার জন্য বড় একটা শিকল নিয়ে এসে আমার কোমরে পরিয়ে দেয়, যাতে সারা বাড়ি আমি ঘুরতে পারি, কিন্তু বাইরে যেতে না পারি। আমি 3 বছর এভাবে সহ্য করেছি, কিন্তু আর পারছি না। আর যখনই দেখলাম আমার কোনো উপায় নেই, তখনই আর না পেরে আমি কাজ করেছি। শাইখ জিজ্ঞাসা করে, তাহলে এই কাজ কিভাবে করলে? তবে ফিলিপাইনি খাদ্দামা বলে, সে যখন ভালো করে কাজ করে দেখাচ্ছিল, তখন তারা তাকে খুলে দেয়, আর তিনি যে কোনোভাবে তার দেশে যোগাযোগ করে ফিলিপাইন থেকে সেহের বা কালো জাদু করে, এবং এই কাজটিতে তার ভাই তাকে সাহায্য করেছে। শাইখ বলে, তারা তো এখন তোমাকে তারা ছেড়ে দিয়েছে এবং তোমার চুরি করার অপরাধও ক্ষমা করে দিয়েছে, তা তুমি এগুলো সরিয়ে ফেলো। জবাবে সেই খাদ্দামা জানায়, তিনি আর এটা ভাঙতে পারবে না। এটা যে করেছে তিনি নিজেও ভাঙতে পারবে না, এটা সেভাবেই করা হয়েছে। তিনি ক্ষতির পরিমাপ জানে না, কিন্তু ক্ষতি তার ইচ্ছা মতোই হবে। এরপর শায়েক ও নাসরের পরিবার সেখান থেকে চলে আসে, এবং শায়েক তাদের নিয়ে তাদের এক বন্ধুর কাছে যায়, যিনি এসব বিষয় স্পেশালিস্ট। তারা যে কোনোভাবে এই সেহের বা কালো জাদু থেকে বের হয়ে আসে, কিন্তু তাদের যেসব ক্ষতি হয়েছে তা আদৌ পূরণ হয়নি। তো এটা ছিল সাজ্জাদ ভাইয়ের ঘটনা। যতটুকু পেরেছেন, যতটুকু কালেক্ট করতে পেরেছেন, তিনি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে। কোনোভাবেই ভুল বুঝবেন না, আসলে বাস্তবতার কোনো রূপ নেই।
জীবন বাস্তবতা অনেক কিছুই ঘটতে পারে, আমরা মাঝে মাঝে তো অস্বীকার করতে পারি না। যাওয়ার আগে সাজ্জাদ ভাই কিছু কথা বলতে চেয়েছেন। আমরা আমাদের ভৌতিকতা সবসময় আপনাদের ভেবেই কাজ করে থাকি। আপনারা যেভাবে আমাদের গ্রহণ করতে চান আমরা চেষ্টা করি সেভাবেই আমাদেরকে গড়ে তুলতে। আমার কখনো আমাদের পেছনের কষ্টের কথা আপনাদের জানাইনি, আর আমরা কখনো আপনাদের কোনো ধরনের এক্সকিউজ দেখাইনি। আমাদের প্রতিটি মডারেটার্স পরিশ্রমী, প্রতিজনেরই নিজ নিজ প্রফেশন আছে, কিন্তু তার বাইরেও তারা আপনাদের জন্য পরিশ্রম করে থাকে। এখানে এমনও মডারেটর আছে ঘটনার এক লাইনের জন্য মাসের পর মাস ভিকটিমের পেছনে ঘোরে। সব থেকে বেশি পরিশ্রম বা চিন্তা করে আপনাদের আলিফ ভাই আর জাহিদ ভাই, তারা সব সময় আপনাদের কথা ভেবে চলে। এখনও সময় গিয়েছে আলিফ ভাই সারাদিন তার নিজের ডিউটি করে সারা রাত আপনাদের জন্য কাজ করে, তার পরের দিন আবার ডিউটিতে জয়েন করে। আমি দেখেছি আলিফ ভাইকে শরীরে জ্বর নিয়েও কাঁপা কাঁপা কণ্ঠে আপনাদেরকে ঘটনা শোনাতে। আমি দেখেছি জাহিদ ভাইকে কাঁপা কাঁপা হাতে আপনাদের জন্য তার ঘটনা লিখতে। জাহিদ ভাইয়ের শরীরে জ্বরের কথা বলতে পারে না, তারপরেই মানুষটি আপনাদের জন্য ঘটনা লিখেছে। ভাঙা আঙুল, ভাঙা ঘাড়, তারপরেও তার লেখা থামেনি, শুধু আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের ভালোবাসা দেন বলেই আজ আমরা এত দূরে। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। পাঠিয়েছেন আমাদের সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাইকে অনেক ধন্যবাদ। আমাদের উনি ওয়ান অফ দ্য মডারেটর, এবং তিনি গ্রাফিক্স আমাদের ডিজাইনগুলো করে থাকেন যখনই তিনি সময় পান। তিনিও মাঝে মাঝে অনেক ব্যস্ত থাকেন, তাকে আমরা পাই না, কিন্তু তারপরও তিনি এই ধরনের ঘটনাগুলোর কালেকশনে আছেন। কারণ আপনারা জানেন যে মিডল ইস্ট তথা ওই এরিয়াটা, ওই জোনটা কিন্তু এই ধরনের ঘটনার জন্য অনেক ফেমাস, এবং এই ধরনের ঘটনাগুলো প্রচণ্ডভাবে ঘটে থাকে। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, এই ধরনের সেহের প্রতিনিয়ত হচ্ছে। আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু যিনি অ্যাফেক্টেড সে হয়তো সাথে সাথেই লাইভ বা ইনস্ট্যান্ট আপনাকে বলতে পারছে না যে তার সাথে কি ঘটছে বা সামনে কি ঘটতে পারে। যখন ঘটছে ডিসক্রাইব করতে পারে না, কারণ তিনিও বাকরুদ্ধ হয়ে যায়, তিনিও বলতে পারে না। যতক্ষণ না পর্যন্ত আমরা সর্ট আউট করার চেষ্টা করি বা আমরা আসলে সলিউশনে যাই, তার আগ মুহূর্তে সেই ভিকটিমটা কত ধরনের কষ্টের সম্মুখীন হয়। একটা ব্ল্যাক ম্যাজিক একটা মানুষকে, একটা পরিবারকে ধ্বংস করে দিতে সক্ষম। ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন ফখরুল আবেদিন, পুরনো ঢাকার গ্যান্ড এরিয়া থেকে। ফখরুল তার পারিবারিক একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন, তার নিকট আত্মীয়ের, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। ফখরুলের একটা অনুরোধ আছে যে সেখানে সে স্থান, কাল, পাত্র অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে, সেটি সেভাবেই তিনি ব্যবহার করতে বলেছেন। সঙ্গত কারণে এটি করেছেন তিনি, এবং আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। ফখরুলের চাচা তখন ব্যবসা শুরু করেন, নতুন ব্যবসা শুরু করেন, মানে ব্যবসায় যোগ দেন। ব্যবসাটা ছিল ফখরুলের দাদার। তিনি ওই সময় লুঙ্গি, হোসিয়ারি এগুলো মানে তার আড়ত ছিল, তিনি এগুলো আনতেন, বিক্রি করতেন, নিজের স্টোর মানে দোকানও ছিল, সেখানেও বিক্রি করতেন, আবার সাপ্লাইও করতেন ঢাকার বিভিন্ন জায়গায় এবং ঢাকার বাইরে, মানে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তিনি সাপ্লাই করতেন। তো তার ব্যবসার মূল অংশটা ছিল পুরান ঢাকায়, সেখানেই তার গোডাউন, এখানেই তার মালপত্র আসতো এবং থাকতো, সেখান থেকেই তিনি মোটামুটি সাপ্লাই করতেন বা নিজের দোকানে পাঠাতেন, যা করতেন, এবং একাধিক দোকান ছিল ওনার। তো ফখরুলের ছোট চাচা নাবিল তিনি মোটামুটি অলস জীবনযাপন করতেন, তিনি কাজ করতে চাইতেন না, পড়াশোনাও করতে চাইতেন না, ঘোরাফেরা করতেন। তো তার দাদা ডিসাইড করলেন যে তাকে এই ব্যবসায় ইনভলভ করে দিবেন। তো তিনি এনে ছেলেকে ঢোকাইলেন। ছেলে প্রথমে অনেক গাইগুই করলেও কয়েকদিন পরে তিনি ইউজ টু হয়ে গেলেন এখানে, এবং দেখা গেল যে ব্যবসা ভালোই বোঝা শুরু করছেন, আর ফখরুলের চাচাও বেশ মজা পেয়ে গেল ব্যবসাতে। তো তিনি মোটামুটি ভালোই চালাতেন নিজের দোকান, এবং তার বাবা তাকে মানে করে দিল, মেকশিওর করে দিল যে এই স্টোরের দায়িত্ব তোমার, এবং সাপ্লাইয়ের এই দায়িত্বগুলো তোমার, গোডাউনের দায়িত্ব তোমার। আস্তে আস্তে মানে মোটামুটি নাবিল সাহেবকে মোটামুটি বেশ দায়িত্ববান করে ফেললেন তার বাবা। তো যাই হোক, এরকম চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, নাবিল সাহেবও বেশ ভালো করছেন বাবার কাজকর্ম। তো এর মধ্যে একটা সমস্যা দেখা দেয় যে তাদের যেই গোডাউনটা, মানে যেখানে এসে তাদের মূল এই মালপত্রগুলো আসে আর কি, জমা হয়, সেই বিল্ডিংটা বেশ পুরনো হয়ে গেছিল, এবং এখানে একটা ক্র্যাক দেখা দেয় দেয়ালের মধ্যে, ছাদের যে ইসে। তো এইটা নিয়ে তারা কথাবার্তা বলে এটা রিপেয়ারের বেলায়। তো দেখা যাচ্ছে যে না, এটা মানে খুব একটা কাজ করছে না, রিপেয়ার করতে গেলে এই জিনিসটা পুরোপুরি এখানে খালি করে ব্যাকেন্ড করে এই ইটা ভেঙে নতুন করে করতে হবে।
তো এরকম কথা হয় এবং আরও কয়েকটা দোকান ছিল ওইখানে। তো তাদের মধ্যে আলোচনার পরে তারা ডিসিশন নেয় যে তারা জিনিসপত্র সরায় নিবে, সরাই নিয়ে এখানে তারা কাজ করবে বিল্ডিং করে। তো এই সময়টাও ছিল এমন একটা সময় যে তার খুব কাছাকাছি সময় কোরবানির ঈদ পড়ে গেছে। তো মানে বেশ একটা অন্যরকম সময় তাদের ব্যবসায় মালপত্র স্টক করার এবং সেখান থেকে সাপ্লাই হবে, বেশি মাল আসবে, এরকম একটা সময়। কিন্তু সেই সময়ই এটা মানে করার, তো তারা চেষ্টা করলো যে কয়েকদিন লেট করে করবে কিনা। বলে দেখলো না, জিনিসটা রিস্কি হয়ে যায়, যে কিন্তু ক্র্যাক দেখা দিচ্ছে, এটা করতেই হবে, এটা ভেঙে ফেলতে হবে। তো ফখরুলের দাদা মানে নাবিলের বাবার অনেকগুলো প্রপার্টি ছিল, মানে তিনি ব্যবসা করতেন অনেক আগে থেকে এবং তার হাতে প্রায় টাকা আসতো, বেশ কাঁচা টাকা থাকতো। তো তিনি যেখানেই সুযোগ পেতেন, যে যেখানে জমি জমার কথা কেউ বলতো বা বাড়ি ঘরের কথা, বিক্রির কথা বলতো, তিনি কথা বলে যদি পছন্দ হতো, সবকিছু কাগজপত্র ক্লিয়ার থাকতো, তিনি কিনে নিতেন। তো তিনি এরকম একটা বাড়ি কিনছিলেন, সেই বাড়িটা কোনো একটা জায়গায়, এবং সেখান থেকে সহজেই মালপত্র পরিবহন করা যায়। এটা ঠিক পুরান ঢাকায় পড়ে নাই, একটু আশেপাশে কোথাও। তো যাই হোক, সেখানে তিনি একটা বাড়ি কিনছিলেন এবং একজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির কাছ থেকে কিনছিলেন বাড়িটা। বেশ বড় একটা বাড়ি, মোটামুটি অনেকটা বাগান বাড়ির মতোই। তো সেটাতে মোটামুটি খালি থাকতো। নিচতলায় তিনি কিছু ভাড়া দিয়েছিলেন মানুষজন, আর ওপরতলায় তিনি রুমগুলো কয়েকটা লক করা ছিল, সেগুলো খুলতেন না। এর কারণ হচ্ছে, যার কাছ থেকে বাড়ি কিনছিলেন তিনি বলছিলেন যে আপনাদেরকে একটা অনুরোধ করব যে এই পাশের এই কর্নারে 2টা রুম কখনো খুলবেন না। তো তিনি জিজ্ঞেস করছিলেন, নাবিলের বাবা তিনি জিজ্ঞেস করছিলেন কেন খুলবো না এই 2টা রুম। বলে এখানে একটু ঝামেলা আছে, এই বাড়িতে ঝামেলা আছে, আপনি যদি এইভাবে কিনেন নাহলে আমি বাড়ি বিক্রি করবো না, এইভাবে বলছিল তাকে। তো তিনি কিন্তু খুলে দেখছেন ওই 2টা রুম ঠিকই আছে, 2টা রুমের মধ্যে কোনো নাই, খালি 2টা রুম। তো তারপরও তিনি বারবার জিজ্ঞেস করছিলেন যে ওই ভদ্রলোককে, যিনি বাড়ি বিক্রি করে, বলে যে তিনি বলছেন আপনি যদি এটা মানে এইভাবে এই শর্তে কিনেন যে এই রুম আপনি খুলবেন না, তাহলে আপনি এটা কিনতে পারেন, নাহলে না। আবার তাকে একটা শর্তও দিছিল যে নেক্সট 20 বছরের আগে বাড়ি ভাঙতে না, মানে উনি তৈরি করতে পারবেন না, কিছু ভেঙে চুরে করতে পারবেন না। এই 2টা শর্তে যদি তিনি রাজি থাকেন তাহলে তিনি বিক্রি করবেন। তো নাবিলের বাবা খুব অবাক হয়ে তারপরও কিনছিলেন। তো তিনি চিন্তা করছিলেন এরকম আমি কতগুলা বাড়ি করে কিনছি, এগুলো এখন আমি ভাড়া দিয়ে রাখবো, আর অসুবিধা কি। তো নিচতলায় ভাড়া দিয়েছিলেন তিনি। খুব আশ্চর্যজনকভাবে তার ভাড়াটি আরও বেশি দিন টিকতো না, ওইখানে চলে যেত। এবং ছোট ছোট রুমে, মানে কেউই পুরো বাড়ি তো থাকতোই না, এটা বড় বাড়ি, বাংলো বাড়ির মতো। তো ওইখানে রুমগুলা তিনি ভাড়া দিয়েছিলেন, তো ওই রুমে বেশি থাকতো না, মানুষ চলে যেত। তো যাই হোক, সেই বাড়ি মোটামুটি খালি পড়ে আছে এবং ওখানে ওই যে ওই 2টা রুম, তার পাশে আরো 2-3টা রুম, সবই খালি, ওখানে কেউ থাকে না। তো নাবিলের বাবা তিনি চিন্তা করলেন যে এখন এইগুলারে কাজে লাগাবো, এই ঘরগুলারে, কারণ আমার ওখানে তো গোডাউনে মালপত্র আছে এবং মাল উঠাইতে হবে, এটা আসলে কোনো উপায় নেই এছাড়া। আর এখন সামনে ঈদ আসতেছে, জিনিসপত্র উঠাইতে হবে। তো তিনি নাবিলকে নিয়ে গেলেন, মানে ফখরুলের দাদা, তার চাচাকে নিয়ে গেলেন, গিয়ে সেই বাড়িতে বললেন যে এখানে তো আসছিলি। তো নাবিল মনে পড়ছে তার বাবা যখন এটা কিনছিল সে আসছিল, বাপের সাথে ঘুরতে আসছিল, দেখছে, মানে তাদের পরিবারের সবাই এসে দেখছে, অনেকগুলো বাড়ি দেখছে। তো নাবিলের কাছে বেশ ভালোই লাগছিল, কারণ ওই বাড়িটা এমন একটা জায়গায়, এটা একটু খোলামেলা জায়গা, হ্যাঁ, রাস্তাটা যে আছে বাসার সামনে, সেখান থেকে সোজা গেলে অনেকগুলো গাছ, তারপরে একটা বিশাল পুকুর, বাসার ভেতরে যে কম্পাউন্ড সেটার মধ্যে পেছন দিকে অনেক গাছ আছে বাসার, এবং একদম মানে পুরনো একটা বাড়ি, অন্যরকম। নাবিল ওই বাড়ির ছাদে উঠছিল, তার কাছে অন্যরকম লাগছে। এবং বাসার পেছন দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা, ওই জায়গায় একটা জায়গায় দেখে মনে হয় যে এক সময় এখানে একটা চাতালের মতো ছিল, হয়তো এখানে পূজা অর্চনা হতো, কিন্তু এখন ওখানে কিছুই নাই, মানে ফাঁকা জায়গাটা কেমন দিন একটু অন্যরকম। তো নাবিলের কাছে তখনই অন্যরকম লাগছিল। আর এখন এতদিন পরে এসে, মানে মাঝখান তো বেশ একটা সময় গেছে, সে এই বাসার ধারে কাছেও আসে নাই। তো আসার পর এইবার তার কাছে বাসাটাকে একদম মানে ভৌতিক মনে হইতেছে। কারণ হচ্ছে যে এই বাসাটার নিচে তখন যখন প্রথম আসছিল তার বাবার সাথে, তখন কিন্তু এইখানে নিচে এই পাশেও ভাড়াটিয়া ছিল রুমগুলোতে, এবং তারা হাঁটা চলা করতো, এরকম মানে মনে হচ্ছিল যে একটু মানুষজন আছে। এখন দেখতেছে যে এই পাশে পুরাই তালা মারা, ওখানে মানুষজন নাই, আর ডান পাশে 2টা রুমের মধ্যে মানুষ আছে। তো তারা কথা বলতেছে, তো তারা বের হয়ে এসে আদাব দিল নাবিলের আব্বাকে এবং কথা বললো তারা। তো উনি কথা বলতেছে, নাবিলের দিক দিয়ে ঘুরতেছে, দেখতেছে। তো বাসাটার পেছন দিকে চলে গেল আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। তার বাবা যখন কথা বলছে, নাবিল হেঁটে হেঁটে পেছন দিকে গেল, কিউরিয়াসিটির থেকে, যে তাদের নিজেদের বাড়ি কখনো এরকম চেক করে না, আসে না। তো হাঁটতে হাঁটতে পেছন দিকে যেয়ে দেখতেছে যে ওই জায়গাটা একদম নীরব, কারণ এই পাশে রুমগুলো তালা মারা, তো দোতলা রুমও তালা মারা, এবং ওই দোতলার যে ফিক্সড তালা মারা রুমগুলো কিন্তু এই সোজা এই পাশে। তো নাবিল হাঁটতে হাঁটতে বাসার পেছনে চলে আসছে, পেছনে এসে দেখতেছে বড় বড় 2টা নারকেল গাছ, বেশ বড়, এবং তার নিচে একটা চাপ কল আছে।
তো চাপ কলটা দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো চাপ কল, এটা মনে হয় ইউজ হয় না, ব্যবহার হয় না, একদম মনে হচ্ছে যে কেমন মানে জং টং পড়া টাইপের আর কি, এরকম পড়ে আছে, আর নিচে পানি টানি নাই, শুকনা একদম। তো বুঝলো যে এটা কেউ ব্যবহার করে না এই চাপ কলটা। সে দেখলো কেমন জানি একটা পরিবেশ তার মনের মধ্যেই জানি কেমন লাগলো। পেছন দিকে দেখলো ডানে একদম একটা গলির মতো চলে গেছে, পিছনে যে দেয়ালটা এটা পুরনো ইটের দেয়াল, আর মানে ওই দেয়ালটার মধ্যে কোনো প্লাস্টার কিছু নাই, মানে পুরনো ইট, বোঝা যাচ্ছে ইটের সাইজ দেখে, এবং শ্যাওলা খেয়ে গেছে। আর এই পাশে আর ওই যে মানে কোনো মতে আছে আর কি, এটা ঠিকই আছে, একটা ইলেকট্রিকের মিটার এরকম ঝুলতেছে পাশ থেকে। তো নাবিল লেগেছে কেমন যেন একটু অন্যরকম লাগলো জায়গাটা, মানে দেখেই কেমন যেন একটা মানে গা ছমছম ভাব চলে আসে। আর সেই যে কলটার এই পাশেই একটা এরকম যেটা বললাম যে চাতালের মতো, উপরে চাতাল বলতে কি উপরে একটা পাকা ছাদের মতো খোলা জায়গা, ওই দেখে বোঝা যায় ওখানে হয়তো কোনো সময় পূজা অর্চনা হইতো, এখন কিছু নাই, জায়গাটা ফাঁকা পুরা। তো নাবিল দেখলো কেমন যেন একটা গা ছমছম করা পরিবেশ। এই সময় তার বাবা ডাক দিল, তো সে আবার হেঁটে চলে আসলো সামনে। আসার পর নিচের লোকদের সাথে পরিচয় করা দিল, তারা ওখানে ভাড়া থাকে। তো বললো যে আমি তো এখানে ওদের সাথে কথা বলছে অলরেডি, যে আমি এখানে জিনিসপত্র নিয়ে আসতেছি, আমার গোডাউন বানাবো, তো নিচের রুমগুলো চিন্তা করতেছিলাম, কিন্তু ওইটার পিছনের আমি সিকিউরিটি পাইতেছি না, ওই জালনা গ্রিল এগুলো মনে হয় শক্ত না, আর এই সামনের দরজাও পুরো হয়ে গেছে, তো আপনারাও তো সবসময় মানে এখানে পাহারা দেওয়ার মতো থাকবেন না। তো ওনারাও বললো যে না আসলে আমাদের তো কাজ আছে, এদিক ওদিক থাকি সবসময়, তো এটা সম্ভব না, যদি আপনি কাউরে পাহারায় রাখতে পারেন তাহলে এক কথা, তো পাহারায় রাখাটাও আসলে কেমন, এখানে কেমনে থাকবে আপনার লোক সারাক্ষণ, এখান তো মানে আসলে পুরা নির্জন নীরব, আপনার লোক সারাক্ষণ থাকতেও পারবে না এখানে, এমনি জিনিসপত্র রাখতে চান রাখতে পারেন। তো তখন নাবিলের বাবা বললো যে এক কাজ করি, আমি 2 তলার রুমে রাখি ওখানে, এই পাশের রুমগুলো। তো দেখা হলো যে ওই লোকগুলা নিজেদের দিকে মুখ চাওয়াচাই করতেছে, তারা কিছু বলতেছে না, চুপচাপ। এখন যেহেতু নাবিলের বাবা বাসার মালিক, তাকে তো তাদের কিছু বলার নাই। নাবিল খানিকটা রিড করলো লোকগুলার ফেস, তার কাছে মনে হলো এখানে কোনো কিন্তু আছে, লোকগুলা কিছু বলতে চায় তো বলে না। তো নাবিল আর কিছু বললো না। তো নাবিলের বাবা মোটামুটি, সে তার বাবাকে চিনে, তার বাবা যদি কিছু ডিসাইড করে তো সে সেটা করবেই। তো তিনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বললেন আচ্ছা ঠিক আছে, আমি পরে পাঠিয়ে দিব আমার ছেলেকে দিয়ে, লোক দিয়ে। তো নাবিলও তাদের সাথে পরিচয় হয়ে চলে আসলো। যথাসময় নাবিলের বাবা করিতকর্মা মানুষ, তিনি লোকজন ঠিক করে নাবিলে দিয়ে বললেন যে ওইটার গোডাউনটারই করো, আর বলে দিলেন যে যদি আমাদের মালপত্র বেশি আসে, আর ওই যে তাদের যে এই জায়গাটা এখান থেকে কাছাকাছি আবার একটা ডিস্ট্রিক্ট পাশেই, তো বললো যে ওইখানে যদি পাঠানোর জন্য যা আছে সব ওইখানে রাখবা, মানে এখান থেকে সাপ্লাই হবে সেটা, তাহলে আর ওইদিকে কোনো চিন্তাই নাই, এদিক থেকে সাপ্লাই হয়ে যাবে সরাসরি। আর যদি প্রয়োজন হয়, যদি এমন হয় যে ওই পাশের ডিস্ট্রিক্টে জিনিসপত্র লাগতেছে, সেই ক্ষেত্রে ওই যে 2টা রুম বলছে যে লাগায় রাখতে, ওই 2টা আমি খুলে দিব, ওইটা লাগায় রাখার কোনো প্রয়োজন নেই, এগুলা উনি আমার কাছে বিক্রি করে দিয়েছেন, ওনার সাথে সব কিছু আমার ডিল মানে এটার সাথে আমার ওই 2টা রুম আটকায় রাখার কোনো মানে আমি দেখি না। নাবিল তার বাবাই বললো যে আপনি না বলছেন খুলবেন না, কি বলে সমস্যা, বলে যে না ওইগুলো কথা কি, এখন তো আমার বাড়ি, আমি তো লিখে নিছি, সব কিছু তো আমার, এর কতদিন হয়েছে হিসাব আছে, বাড়ি কিনছি তো কতদিন হয়ে গেছে। তো নাবিল আর কিছু বলে না। তো তার বাবা মোটামুটি ওইভাবে করে সব মালপত্র এনে লোড শুরু করে, নাবিল সাথে থাকে তত্ত্বাবধানে, এসে মানে তার লোকজন নিয়ে এসে আস্তে ধীরে ওখানে মাল উঠাইতে থাকে। তো ওই নিচে 2জন লোক দেখা যাচ্ছে চুপচাপ, কিছু বলে না, তারা চুপ করে থাকে তাদের মতো। তো নাবিল মোটামুটি তাদের এটার একটা ওয়্যার হাউসের মতো বানায় ফেলে, এবং তখন পর্যন্ত এই পাশের রুমটা খুলে নাই, তো মানে এই পাশে 2টা রুম খুলে নাই। আর সে তার লোকদেরকে বলে যে প্রতিদিন আসবা, এখান থেকে মালপত্র যা সাপ্লাই হবে, তোমরা এগুলো চেক করবা, গুনবা, যা যা করার সব করবা, পরে সন্ধ্যার সময় ফাইনাল এখানে গুনতি করে লক করে দিবা রুম, মানে তালা তুলা মেরে চলে আসবা সুন্দর করে। আর ওই যে নিচের ওই লোকদেরকে বোঝা, দাদা আপনারা একটু দেখেন, এই বলে রাখলো। এরকম করতে করতে ঈদের কাছাকাছি সময় চলে আসছে, মানে একদম ঈদ কাছে আসছে। তো এই সময় তাদের বড় বড় এরকমই আসলো, সাপ্লাই আসলো, ডেলিভারি। তো তখন এগুলো আসছিল পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের জন্য, মানে ওখানে যেতে হবে, যেটা নাবিলার বাবা বলছিল। তো এইখান থেকে সাপ্লাই করা খুবই সোজা, কাছাকাছি নদীরই আছে, ওখান থেকে চলে যায় একদম কাছাকাছি। তো নাবিলার বাবা যেটা বলছিল, ওই রুম 2টাকে খুলে ফেলা হয়। তো খোলার দিন ওই নাবিল নিজেই খুলে দিছে, চাবি দিয়ে দরজা খুলে দিছে, এবং খোলার পর নাবিলের কাছে একটু অস্বস্তি লাগছে, মানে সে তো আসলে ইয়াং মানুষ, এবং সে তো শুনছে তার বাবার কাছে যে বাড়ি বিক্রি করছে, সে বলছে এই রুম 2টা খোলা যাবে না। তো কিন্তু সে ছাড়া আসলে তো কেউ নাই খোলার মতো, তার বাবা আসে নাই। তো সে খোলে রুম 2টা, তালাগুলা খুলে, এবং চাবিগুলা বেশ পুরনো, এবং সে বুঝতেছে যে এই তালাও পুরানো, ওই যে আগের আমলে যেরকম তালা বানানো থাকতো এরকম ঘুরানো, উপরে একটা এরকম আটকানো, সেই ধরনের চাবি। তো তালা খুলে খটাং করে খুলে তালা,
খোলার পর দরজা খুলে নাবিলের কাছে বেশ একটু অস্বস্তি লাগছে। দরজা খোলার পর দেখে যে একদম মানে ধুলো ধূসরিত ঘরের মেঝে। ঘরের মধ্যে তেমন কিছু নাই, তবে ঘরের একটা কোণে বেশ মানে এরকম খাঁচ কাটা একটা জায়গা, বেশ গভীর ডিপ, ওই জায়গায় কিছু রাখা ছিল। হতে পারে কোনো মূর্তি বা কিছু রাখা ছিল একসময়, এখন কিছু নাই। আর দেয়ালের মধ্যে এরকম কিছু ডিপ কাটা, সেটার মধ্যে কিছু সে প্রদীপ টদীপ রাখা দেখলো, মাটির প্রদীপ সলতে দিয়ে রাখা, তারপর পিতলের প্রদীপদানি, এগুলো কয়েকটা রাখা আছে। তো তাকায় দেখলো কেমন জানি একটু গা ছমছম করা পরিবেশ। ঘরগুলা খালি করলো এবং তাদের লোকজন পরিষ্কার শুরু করলো। পরিষ্কার করে তারপরে তাদের মালপত্র এনে এখানে উঠানো শুরু করলো, মানে জমায় ফেললো ঘরের ভেতরে। 2টা ঘরেই মালপত্র রাখা হলো, আবার তালা মেরে দেওয়া হলো এবং ওই তালাটাই মারা হলো। তো যথারীতি নাবিল তার লোকদেরকে বললো যে এখানে মালপত্র যা সেইখান থেকে এইভাবে সাপ্লাই হবে, নৌকায় করে চলে যাবো, এখানে এসে আবার তালা মেরে দিবা, এই মাল কাউন্ট রাখবা, সবকিছু সে বুঝা টুজাই দিল তাদেরকে। তো এইভাবে তাদের চলতেছে। এর মাঝে কিন্তু কিছু হয় নাই, মানে পুরা সুন্দর একটা অপারেশন তাদের চলতেছে জিনিসপত্র ব্যবসার। তো চাঁদ রাত্রে তাদের এখানে প্ল্যান হলো যে তারা, নাবিল এবং তার বন্ধুরা বেশ পার্টি করতো। তাদের সে পার্টি করারই চাঁদ রাতে খুব আনন্দ ফুর্তি করতো তারা। তো এই ফুর্তিগুলো তারা করতো সাধারণত নাবিলদের ওয়্যার হাউসের ওইখানে তারা বেশ মজা করতো। তো এইবার তো ওয়্যার হাউসের ওই বিল্ডিং ভাঙা, ওখানে কাজ করতেছে, ওইটা তো আন্ডার কনস্ট্রাকশন, ওইখানে হবে না। নাবিলের বন্ধুরা তাদেরকে ধরলো, এই সেই কি অবস্থা, কি হ্যান ত্যান, এগুলা মানে একদম জেগে ধরছে যে আজকে পার্টি হবে। তো নাবিল এবং নাবিলের 2 বন্ধু বিশেষ করে তারা খুব ক্লোজ আর কি। তো ওই 2জনকে সে অ্যাভয়েডই করতে পারতেছে না। বাকিদের সাথে সে এলাকায় ঘোরাঘুরি করে টাইম কাটাই দিছে, কিন্তু ওই 2জনকে সে অ্যাভয়েডই করতে পারতেছে না। তো সে তাদেরকে নিয়ে বলল, আচ্ছা চল তাহলে আমার যে আরেক ওয়্যার হাউস আছে ওইখানে যে আমরা আড্ডা দিই রাত্রেবেলা, সারা রাত ওখানে থাকবো, মানে সন্ধ্যার পর থেকে সারা রাত থাকবো, ভোরবেলা চলে আসবো আমরা। তো তারা ওরকম প্ল্যান করে, তাদের মোটরসাইকেল ছিল সে সময় H100S, সেগুলো নিয়ে চলে গেল ওইখানে। তো গেছে যখন তারা 3 বন্ধু এখানে আসছে রাতের বেলা। তো রাতে যখন আসছে, এসে মোটরসাইকেল পার্ক করছে গেট দিয়ে ঢুকে। তাদের গেটে তখন কোনো লোক নাই, কোনো সিকিউরিটি নাই, কিচ্ছু নাই, শেকল দিয়ে এরকম পেঁচানো। তো সেটা খুলে মোটরসাইকেল নিয়ে নাবিল ঢুকছে, নাবিলের সাথে তার 2 বন্ধু ঢুকছে। রাত তখন বাজে প্রায় 9:30। তো এই 9:30টার সময় ওই জায়গাটা এবার একবার নীরব নিথর হয়ে গেছে, কারণ আশেপাশে তো কোনো বাড়িঘর নাই, পুরা মানে এই রাস্তাটাই পুরা নির্জন। এর মধ্যে তাদের এই মোটরসাইকেলের যে শব্দ, সেটাই বিকট মনে হইতেছিল। এই দরজা খুলছে, ক্যাঁচ কোচ শব্দ হয়েছে, শিকলের কোলার শব্দ হয়েছে, তালা মারছিল শিকলে। তো ভেতরে ঢোকার পরে তারা যে যখন মানে মোটরসাইকেলটা অফ করছে, তখন কিন্তু চারিদিক থেকে নিস্তব্ধতা তাদের পেয়ে বসছে। শুধু ঝিঝি পোকার শব্দ, ঝিঝি করতেছে। চাঁদের আলোতে বিল্ডিংটাকে একটা দত্তর মতো লাগতেছে এরকম, আর বেশ স্পুকি। তো নাবিল চিন্তা করলো, আরে এখানে কাকা বাবুরা কই, মানে নিচে যারা ভাড়া থাকেন। তো তখন বুঝলো যে না, ওনারা তো এখানে স্কুল টিচার, এই জায়গায় ওনারা ভাড়া থাকতেন। তো সুতরাং যেহেতু ছুটি, এখন তো মানে ঈদের ছুটি, তারা নাই, থাকবে না স্বাভাবিক, খালি খা করতেছে পুরা। তো নাবিল বললেন যে হ্যাঁ চল উপরে যাই। আস্তে ধীরে তারা হাঁটা শুরু করলেন এবং তাদের কাছে কিন্তু লাইট নাই, কোনো মানে ফ্ল্যাশ লাইট বা কিচ্ছু নাই। ওই লাইটার আছে পকেটে, ওইটাই একটা অন্ধকারে চলার ভরসা। তো হাঁটতে হাঁটতে সিঁড়িতে আসলেন, সিঁড়ির মধ্যে আলো আধারি, মানে ওই যে উপরে তো খোলা, ওখান থেকে চাঁদের আলো এসে ঢুকতেছে। এই আলো আধারিতেই হেঁটে হেঁটে 2জন উঠতেছে এবং উঠতে হবে তাদের দোতলায়। এই প্রথম যে ল্যান্ডিংয়ে আসছে, দোতলায় উঠতে যেই তাদের কাছে কিন্তু ভয় লাগতেছে। নাবিল 2 ফ্রেন্ডের কাছেই, তার ফ্রেন্ড বলতেছে যে কিরে বেটায়, তো ভূতের বাড়িতে নিয়ে আসলি। কথাটাও মনে হলো যে ওই সিঁড়ির মধ্যে একো হলো কথাটা, তো মানে গায়ে কাটা ধরে যায় এরকম একটা অবস্থা। যাই হোক, হাঁটতে হাঁটতে নাবিল উঠলে বলে, আরে বেটা এখানে তো দিনের বেলা মানুষ থাকে, ওরা মালপত্র টানাটানি করে, কি কস, ও পুরানো বাড়ি, এর জন্য এরকম। তো হাঁটতে হাঁটতে তারা ওই ব্যালকনি ধরে হেঁটে গেল সেই রুমগুলোর কাছে। নাবিল তার যেই কর্মচারীরা ছিল দিনে, তাদেরকে বলছিল যে নাস্তা টাস্তা জিনিসপত্র এনে রাখতে, এখানে সে হয়তো এখানে ঘুরতে আসতে পারে। তো যাই হোক, তার কর্মচারী এটা রাখছে। নাবিল যে ওই দরজা খুললো, টস করে দরজা খুললো, এবং এই যে দরজাটা খুলছে, এটা কিন্তু সেই যে নিষিদ্ধ রুম, মানে যেখানে খোলা নিষেধ ছিল সেই রুমে, এবং ওইখানেই কিন্তু একটু খালি, বাকি রুমগুলো একদম প্যাকড জিনিসপত্র দিয়ে। ওই রুম 2টাই একটু খালি আছে, তার মধ্যে একটা রুম মোটামুটি ভালো খালি, একটু বেশি খালি, ওইটাই খুলছে। ওখানে চেয়ার টেবিল সেট করছে তারা, এবং ওখানে পার্টি বিছাইছে, ওখানে বসতে পারে ফ্লোরে, এরকম অবস্থা। তো যাই হোক, ঢুকলো, ঢুকে বাতি জ্বালাই দিল, ওখানে দেখে যে হ্যাঁ বাতি জ্বলে উঠছে। তখনকার তো এই লাল ফিলামেন্ট বাতি জ্বলতো আর টিউবলাইট, তো এখানে টিউবলাইট ছিল না, ফিলামেন্ট বাতি। তো ফিলামেন্ট বাতির আলোতে বসলো। তখনও ঝিঝি পোকা ডাকতেছে, ঝি। তো নাবিলের বন্ধুরা বলছে, বেটা তুই নিয়ে আইসস ভূতের বাড়িতে পার্টি করতে, পুরা ভূতের বাড়ি একটা। নাবিল বলছে, আরে না, এটা ভূতের বাড়ি কই, এতে গোডাউন সারাদিন বিজি থাকে, দেখ না মালপত্র এসে, তো করে দেখা মনে হয় যে পাশের রুমগুলো তো মাল আছে ভর্তি। তো যাই হোক,
তারা মোটামুটি বসে এখানে গল্প গুজব করলো কিছুক্ষণ পর। তো তার বন্ধু একজন বললো যে দোস্ত আমি একটু বাথরুমে যাবো। বাথরুমে কিন্তু যাইতে গেলে মামা উপরে নাই, বাথরুম কিন্তু নিচে পিছনে, এই যে বাড়ির পিছন দিকে যে এইদিকে বাথরুম, তো ওইখানে গোসলের জায়গা, ওইখানেই বাথরুম, তো ওখানে যাই ইউজ করতে দিব। তো তার বন্ধু বলতেছে যে আমি একা একা যাবো এনে অন্ধকারে, তো বলে যে না না চল চল। তো নাবিলি নিয়ে গেল ওদেরকে, দুজনকে নিয়ে গেল। তো হেঁটে যখন নিচে নামছে ওইরকম ঝিঝি পোকা ডাকতেছে। তো নাবিল আবার ওপর থেকে আসার সময় এবার সে ওই তাদের ওই ড্রয়ারের ভিতরে রাখা ছিল, ফ্ল্যাশ লাইট রাখা ছিল, ফ্ল্যাশ লাইট নিয়ে নিছে। তো ফ্ল্যাশ লাইটটা জ্বালায় হেঁটে হেঁটে নিয়ে বন্ধুদের নিয়ে গেল। তো দেখলো ওই যে পিছনে যেখানে সেনকে আসছিল সে ওই যে চাপকল আছে, চাতাল আছে, তার ওই সাইড দিয়ে কর্নারে বাথরুম সে দেখছিল ওই দিনই, মানে একটা এরকম বাথরুম উপরে টিনের চাল করা ছোট একটা বাথরুম, ওইটাতেই ইউজ করে এখানে যারা ভাড়া থাকে তারা। তো ওখানে নিয়ে গেল, তার বন্ধুরা একে একে বাথরুম ইউজ করলো, সেও করলো। এবং ওইখানে দেখা গেছে যে তার একটা টিনের ট্যাঙ্কি তারা সেট করছে পানির জন্য, সেখান থেকে পানি তারা সাপ্লাই হয়, মোটামুটি সাপ্লাইয়ের পানিটা নিয়ে আসে আর কি। ওখানে চাপ কলটা যে ব্যবহার হয় না সেটা বুঝছে, চাপ কলটা ব্যবহার হয় না, ওই তারা ওখানে মোটর পাম্প দিয়ে ওই টিনের ট্যাঙ্কিতে বা স্টিলের ট্যাঙ্কি সেই সময় যেগুলো ছিল আর কি, সেটা পানি উঠে রাখতো। তো মোটামুটি তারা সবাই ওখানে বাথরুম ব্যবহার করে চলে আসে। উপরে এসে তাদের গল্পগুজব শুরু হয়ে যায়, তারা বেশ গল্পগুজব করতেছে, আড্ডা দিতেছে। তার বন্ধু বলতেছে যে আমি তো ওয়াকম্যান নিয়ে আসছি সাথে, যদি তোর এখানে একটা অ্যাম্পলিফায়ার থাকতো তো গান বাজান যেত। তো বলে হ্যাঁ মজা হইতো এই সেই হ্যান। তো যাক, তারা ভালো সময় কাটাইতেছে তিনজনে, মানে গল্প গুজব করতেছে, খাওয়া দাওয়া হচ্ছে, টুকিটাকি যা যা খাবার দাবার এনে রাখছে এগুলো খাচ্ছে। তো খেতে খেতে তাদের এরকম রাত হয়েছে, গভীর রাত, আরো গভীর রাত। তারপর যায় নাবিল তাদেরকে বললো যে দোস্ত আমি তো সারাদিন একটু মানে অনেক কাজ করছি, আমি একটু রিল্যাক্স করি, একটু শুয়ে থাকি। হ্যাঁ, না না তুই রিল্যাক্স করে, আমরা এখন কাঠ খেলাম, মানে তারা কাঠ খেলবে। বল না দোস্ত আমার মাথাটা জানি কেমন করতেছে, আমি একটু শুয়ে থাকি। তো এই বলে নাবিল বলতেছে প্লিজ দোস্ত আমার টাইম দে, আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি শুয়ে থাকি একটু। তো তখন দুই বন্ধু বললো আচ্ছা ঠিক আছে। তো নাবিল আস্তে করে যে ওই যে পাটি পাতা ছিল পাটির উপর শুয়ে পড়লো, শুয়ে সে একদম মাথার নিচে হাত দিয়ে চুপচাপ শুয়ে শুয়ে একসময় সে কখন ঘুমায় গেছে তার খেয়াল নাই। তো অনেকক্ষণ পর নাবিলের ঘুম ভাঙছে, এবং ঘুম ভাঙছে খুব আশ্চর্যজনক ভাবে। তার মনে হচ্ছে যে তার মাথার মধ্যে কেউ কঁচ 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 শব্দ করতেছে, লোহায় লোহায় বাড়ি দিলে বা ঘষা দিলে যেরকম শব্দ হয় সেরকম মনে হচ্ছে। শব্দটা একেবারে খুব মানে বেশি রকমের আসতেছে, মনে হচ্ছে তার মাথার মধ্যে লাগতেছে। এরকম হচ্ছে নাবিল ঘুম থেকে উঠে। তো উঠে এসে যে দেখে যে সেই যে রুমে, সেই রুমটা অন্ধকার, কোনো বাতি নাই, মানে এখানে বাতি জ্বলতেছিল। সে যখন ঘুমায় যায় তখন কিন্তু তার দুই বন্ধু গল্প করতেছে, মানে নিজেদের মধ্যে গল্প করতেছে, এবং তারা ওখানে কার্ড খেলতেছিল, এবং তাদের সামনে নাস্তা টাস্তা ইত্যাদি রাখা ছিল। তো সে যখন উঠছে, উঠে দেখতেছে রুমটা অন্ধকার, মানে একদম ডিপ অন্ধকার, এবং সেই ঝিঝি পোকার শব্দ মানে আছে। আর ডানে বামে তাকাইলো অন্ধকারের মধ্যে, সে ওই যে একটু হালকা আলো আসতেছে জানলার ফাঁক দিয়ে, চাঁদের আলো, সেটাতে মানে ওই যে চোখে শুয়ে আসছে অন্ধকার। এর মধ্যে সে দেখতে পাচ্ছে যে তার যে বন্ধু, দুই বন্ধুর মধ্যে এক বন্ধু পাশে শুয়ে মনে হচ্ছে ঘুমাচ্ছে, মানে এরকম, আরেকজন নাই, মানে একজন ঘুমাচ্ছে পাশে এরকম শোয়া। তো সে অবাক হলো, কিরে এই অবস্থা কেন? তো এই সময় সে শব্দ পেলো যে তার মাথার মধ্যে আসলে শব্দ কিসের আসতেছিল, ক্যাচ 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 ক্যাচ, লোহায় লোহায় শব্দ, মনে হচ্ছে যে কেউ চাপকল চাপলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ। তো নাবিল চিন্তা করলো চাপকল কে চাপতেছে, কারণ ভালো মতো পাতলো, দেখলো হ্যাঁ পানি ফসফস ফসফস করে পানি বেরোতেছে, আবার পানি বেরোনোর শব্দ, চাপকল চাপার শব্দ। তো চিন্তা করলো কিরে পানি চাপতেছে কে, চাপকল, আর ওই আরেক যে বন্ধু সে কই, মানে তার নাম ছিল হোসেন, বলতো হোসেন কই, চিন্তা করতেছে। তো নাবিল তাড়াতাড়ি উঠলো, উঠে তার যে বন্ধু শুয়ে আছে ওর নাম সোহেল, তাকে ডাকতেছে, এই সোহেল, এই ওঠ, এই ওঠ, এই হোসেন কই, হোসেন কই। তো দেখা যাচ্ছে ওই সোহেল যে ঘুমায়, মানে শুয়ে পড়ছে, ঘুমাইছে, সে এমন ডিপ ঘুমে, সে শুধু এরকম শব্দ করে আর কিছু বলতেছে না, মানে সে একদম ডিপ ঘুমে, সে মানে মানে তলায় গেছে, সে আর উঠতেছেই না। তো নাবিলের তখন একটু অন্যরকম লাগলো যে ঘুমায় গেছে, আর কি অবস্থা কি। তো উঠে সে তাড়াতাড়ি ওই তার যে ফ্ল্যাশ লাইটটা খুঁজলো। তো ফ্ল্যাশ লাইটটা হাতাইতে হাতাইতে দেখলো যে হ্যাঁ এই এক পাশে রেখে দিছে, ফ্ল্যাশ লাইটটা নিল, ফ্ল্যাশ লাইট নিয়ে সে রুমের বাতিটা আবার জ্বালাইতে গেল। তো রুমের বাতির সুইচ, তখন এরকম কালো রঙের সুইচ ছিল নবের মতো, সেটা দিল, দেখে রুম জ্বলে না, বাতি জ্বলে না, টস 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 কয়েকবার মারলো, জ্বলে না। তো চিন্তা করলো কিরে কারেন্ট বন্ধ হয়ে গেলো কেন হঠাৎ করে, কি ব্যাপার, কারেন্ট নাই নাকি, এই চিন্তা করে সে ফ্ল্যাশ লাইটটা জ্বাললো। তো ফ্ল্যাশ লাইটটা জ্বলে একবার সে মারলো সোহেলের দিকে, মানে দেখলো যে মুখের মধ্যে মারলে আলো জ্বলে নাকি। তো মুখের মধ্যে আলো মারছে, দেখেছে সোহেল একদম বেঘরে ঘুমাচ্ছে, সে ওঠার নাম গন্ধ কিচ্ছু নাই। সে বুঝলো যে সোহেলরা এই যে এতক্ষণ আড্ডা দিচ্ছে, পার্টি করছে, তারা মানে সোহেল মনে হয় মানে ঘুমায় গেছে, ডিপ ঘুম। তো সে হেঁটে ঘর থেকে বেরোলো, মানে দরজাটাকে দেখলো দরজা ভেজানো, দরজা লাগানো না ভেজানো, তো দরজাটাকে টান দিয়ে সরায় সে বেরোলো।
বেরোই জানি তার কাছে কেমন একটু অস্বস্তি লাগা শুরু করলো। নাবিলের কাছে মনে হইতেছে যে এই যে করিডোরের মধ্যে অশুভ কিছু তার জন্য অপেক্ষা করতেছে। মানে তার মনে হইতেছে যে একদম করিডোরের শেষ মাথায় ওই পাশে কিন্তু রুম আছে আরো, সেই রুমের ওই জায়গায় তার অন্ধকার অংশটার মধ্যে হচ্ছে কেউ একজন আছে তার কাছে মনে হইতেছে। এবং সে সম্পূর্ণ একা, কেননা সোহেল ঘুমায় গেছে আর হোসেন কোথায় সে জানে না। অবাক লাগলো। এবং তখনকার সময় তো আসলে সেলফোন নাই যে কল দিবে। তো নাবিল আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে গেছে সিঁড়িঘর পর্যন্ত এবং সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতেছে। তো সিঁড়ি দিয়ে নামতেছে যখন, তার কাছে তখন মনে হচ্ছে যে এই জায়গা নিশ্চয়ই ভৌতিক, কারণ এখানে এই যে 2টা রুম খোলা নিষেধ কেন, নিশ্চয়ই এটার মধ্যে কোনো ব্যাপার আছে। আর এত বড় একটা বাড়ি, এখানে ঘটনাটা কি, কেমন জানি আসলেই কেমন লাগে। তো তারপরে তার মাথায় চিন্তা আসতেছে যে চাপকল চাপতেছে কে। ওই সময় তো হোসেন সোহেল দুজনেই ভয় পেয়েছিল বাথরুমে একা যেতে, আর এখন মানে পার্টি করে সোহেল ঘুমায় গেছে আর হোসেন বাইরে কি ও ওদিকে গেছে নাকি, চাপকল কে যাবে, এই চিন্তা করতে করতে সে আস্তে আস্তে ফ্ল্যাশ লাইট জ্বেলে নিচে নামলো। তো নিচে নেমে যাচ্ছে এবং সেই চাপকল চাপার শব্দটা প্রকট হইতেছে, মনে হইতেছে আরো জোরে, মানে শব্দটা আসতেছে তার কানে এসে লাগতেছে, ক্যাচ ফস ফস করে পানি বেরোইতেছে এরকম। তারপর সে শুনলো একটা গলায় কেউ গান গাচ্ছে এবং গানটা খুব অদ্ভুত গান। এই গান কিন্তু কখনো নাবিল শুনে নাই, তার কানেও আসেনি এরকম গান। অদ্ভুত কোন একটা গান, মানে কেউ গাচ্ছে এবং সেই গানটা অনেকটা কেমন জানি, মানে কেমন একটা গান, মানে এটা মানে স্বাভাবিকভাবে কোনো গান এরকম হয় না, এরকম একটা গানের শব্দ আসতেছে, কিন্তু কণ্ঠটা তার কাছে মনে হইতেছে এটা হোসেনের কণ্ঠ। তো তার কেমন জানি গা কাটা দিয়ে উঠলো এবং এই গানের কণ্ঠ শুনে গা কাটা দিয়ে উঠছে তার। তো সে সামনে যেতে যেতে বের হয়ে আসছে একসময় ফাঁকা জায়গাটায়, যেই জায়গায় টিউবওয়েলটা আছে এবং ওই বড় গাছগুলা এবং চাতালটার এখানে। তো সে কিন্তু লাইটটা মাটির দিকে মেরে রাখছে, মানে হেঁটে হেঁটে যে আসছে মাটির দিকে মেরে। তো সে হঠাৎ করে মনে হলো যে শব্দটা খুব জোরে শুনলো টিউবওয়েলের, এবং মানে সে লাইটটা উঠায় নাই, মানে চাঁদের আলো পড়ছে তো হালকা, এটার মধ্যে আলো আধারিতে তার মনে হইতেছে ওই টিউবওয়েলের কাছে কেউ একজন টিউবওয়েল চাপতেছে এরকম, আর টিউবওয়েলের নিচে কেউ বসা, যেখানে যে পানিগুলো পড়তেছে ফসফস করে ওখানে কেউ বসা। তো চিন্তা হলো কে, মানে তার ভয় লাগছে এবং ওইখান থেকে ওই যে গানের শব্দটা আসতেছে, কণ্ঠটা কিন্তু অনেকটাই হোসেনের মতো। তো নাবিল আরো 2 পা সামনে গেছে, সে প্রচন্ড ভয় পেয়েছেন, চিন্তা করতেছে লাইটটা মারবে নাকি ওদিকে। এর মধ্যে কিন্তু আলো আধারে অনেকটা শুয়ে আসছে তার চোখে। তো সে লাইটটা জাস্ট মারতে গেছে উপরে, সামনে এরকম বাড়ায় ধরতে গেছে, দেখলো লাইটটা টাস করে নিভে গেল। খুবই অবাক কাণ্ড। এবং লাইটটা নেভার সময় তার কাছে মনে হয়েছে যে লাইটটা বাঁকা হয়ে গেছে। আলো কিন্তু বাঁকা হয় না, মানে আলো কিন্তু বাঁকা হয় না, কিন্তু তার কাছে মনে হলো আলোটা বাঁকা হয়ে গেছে বা আলোটাকে অন্ধকার খেয়ে ফেলছে এরকম লাগলো। মানে তার যে আলোটা উঠতেছিল উপরের দিকে সেটাকে অন্ধকার খেয়ে ফেলছে এরকম মনে হলো। প্রচন্ড রকমের ভয় পাইছে নাবিল। আসলে চিন্তা করলো যে এই সিন কোনোদিন সে দেখেনি, যে একটা আলো এরকম বাঁকা হয়ে গেল বা অথবা আলোটাকে কেউ খেয়ে ফেললো এরকম লাগলো। সে তাকায় দেখলো ওই যে আলো আধারির মধ্যে অনেকটা তার চোখে শুয়ে আসছে, দেখতেছে একটা কালো শাড়ি পরা কোনো মহিলা হবে, কারণ চুলগুলা ছাড়া, এরকম চুলগুলো এরকম ছাড়া, সে চাপকলটা চাপতেছে বারবার, এরকম বোঝা যাচ্ছে চাপকলটা চাপতেছে। আর সেটার নিচে বসা তার মনে হলো, এই চাঁদের আলোতে যতটুকু অবয়বে মনে হলো যে তার ফ্রেন্ড হোসেন বসা। মানে সে খুব অবাক হয়ে গেছে এবং হোসেনই কোন একটা কণ্ঠে গান গাচ্ছে, মানে তার নিজের কণ্ঠে কেমন জানি কণ্ঠটাকে অন্যরকম করে গান গাচ্ছে। তো মনে হলো যে নাবিলের দিকে তাকাইছে হোসেন ওই দিক থেকে, এবং নাবিল স্পষ্ট তখন চাঁদের আলো অনেকটা শুয়ে আসছে তার চোখে, মানে এই আলো আধারিটা চাঁদের আলোতে সে দেখতেছে হোসেনের চেহারা, মানে হোসেনই ওখানে চাঁদের আলোতে সে বুঝতেছে ফেসটা কেমন যেন একটু মানে অনেক ঘেমে গেলে যেরকম হয় সেরকম, আর সারা শরীরে পানি, এবং হোসেন একটা লুঙ্গি পরা, মানে পরনে একটা লুঙ্গি পরা, লুঙ্গিটা সাদা রঙের একটা লুঙ্গি পরা, সারা শরীরটা কেমন জানি হয়ে আছে, এবং তার গলার মধ্যে একটা মালা, এরকম লাল ফুলের মালা এরকম ঝুলতেছে, চোখটা এরকম জ্বলতেছে তার। নাবিলের মনে হয়েছিল ভয় সে চিৎকার দিবে, এবং তাকে দেখে খুব অপ্রকৃতস্থর মতো একটা হাসি দিল হোসেন, কেমন জানি হে এরকম করে একটা হাসি দিল। তো এত ভয় পাইছে নাবিল বলার মতো না। এরপর দেখলো ওই যে চাপকল চাপতেছিল যে মহিলাটা, সে থেমে গেল। সে কিন্তু আকৃতিতে অনেক লম্বা, একটা স্বাভাবিক পুরুষ মানুষের থেকেও লম্বা, মানে তার হাইট 6 ফিটের উপরে হবে, 6 ফিট 6.5 ফিট 7 ফিট এরকম কিছু একটা হবে, মানে বেশ লম্বা। তো এই সিনটা সে যে দাঁড়ায় দিয়েছে এবং তার কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। এইটা দেখে নাবিল আরো ভয় পেল যে চেহারায় কিচ্ছু না, মনে হচ্ছে একটা কালো কুচকুচে ফেস, মানে কিচ্ছু নাই, মনে জায়গাটা ডার্ক পুরা।
এই সময় সে অবাক হয়ে খেয়াল করলো যে মহিলাটা হেঁটে দ্রুত নারকেল গাছের দিক গেল এবং মনে হলো যে হোসেনকে সে এই যে লুঙ্গির পিছনের দিক ধরে টান দিয়ে নিয়ে গেল ওইখানে। হোসেন পিছন দিকে ছেঁচড়ায় ছেঁচড়ায় যাচ্ছে আর ওরকম অপ্রকৃতিস্থের মতো হাসতেছে। এরপর অবাক হয়ে নাবিল খেয়াল করলো যে এক টানে, মানে হোসেনকে মনে হলো এক টানে গাছে উঠায় নিয়ে যাচ্ছে। মহিলাটা গাছে যাচ্ছে এক হাত দিয়ে, মানে এক হাত দিয়ে সে বেয়ে বেয়ে কেমন উদ্ভট ভাবে গাছে উঠে যাইতেছে, এক হাত দিয়ে গাছ ধরতেছে, দুই পা দিয়ে মানে স্লাইড করে করে গাছে উঠে যেতেছে এবং হোসেনও সে ঝুলন্ত অবস্থা উঠে যেতেছে। তো নাবিল চিৎকার করে উঠছে পিছন থেকে, এই হোসেন কিরে ভাব, কিরে তুই কই যাস, কি ব্যাপার তোর, কি হয়েছে? এভাবে চিৎকার করতেছে। সে নিজেই মানে হতবিহ্বল বলে গেছে, কিছু করার নাই। সে যখন চিৎকার করছে এই হোসেন কিরে, তাই বলে সে মানে ভয়ে মনে মনে দোয়া পড়ছে, মুখ দিয়ে দোয়া পড়া শুরু করছে। এই সময় সে দেখলো যে হোসেনকে মনে হলো ছুঁড়ে মারলো গাছের উপর থেকে কেউ, এবং প্রচন্ড স্পিডে ওইখান থেকে একটা মানে বেশ জোরে যদি নামে গাছের উপর থেকে, ভোঁত করে একটা শব্দ হইলো এসে তাদের যে বিল্ডিং এর উপরে মনে হলো যে শরীরটা বাড়ি খেলো, একটা মানুষের ভারী শরীর বাড়ি খেলে যেরকম সেটা শব্দ হলো, এবং মনে হলো যে কিছু একটা ছিটকে গেছে এরকম, মানে এরকম একটা শব্দ পেলো। নাবিল প্রচন্ড ভয় এসে দেখলো যে শরীরটা এসে মানে হোসেনের শরীরটা তার থেকে প্রায় 5-6 ফিট দূরে যেয়ে পড়লো, মানে মাথাটা বাড়ি খেয়েছে দালানের উপরে এবং সেখানে তার মাথাটা উপরেই রয়ে গেছে, শরীরটা এসে থাপ করে পড়ছে, শুধু শরীরটা তার সামনে কিছুক্ষণ এরকম করলো করে ওখানেই পড়ে আসছে। তো নাবিল বেহুশ হয়ে যাওয়ার দশা, তার আসলে মানে মানে কোনো রকম সেন্স নাই। সে প্রচন্ড জোরে চিৎকার করতে করতে দৌড় দিল এখান থেকে, মানে হি ওয়াজ স্ক্রিমিং এট দ্য টপ অফ হিজ লাংস। তো এরকম চিৎকার করতে করতে সে সিঁড়ি দিয়ে উঠলো, ধুপ 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 করে উঠে সে যখন নাকি ওই করিডোর দিয়ে দৌড়া যাচ্ছে ঘরটার দিকে, তখন তার চোখের সামনে কিন্তু ঘরের ভিতরে বাতিটা কয়েকবার পিটপিট করে মানে কয়েকবার ফ্লিক করে তারপর জ্বলে উঠলো। ইলেকট্রিসিটি নর্মালি ব্যাক করলে এইভাবে না জ্বলে না, ইলেকট্রিসিটি ব্যাক করলে নর্মালি বাতি জ্বলে উঠে, কিন্তু এখানে কয়েকবার ফ্লিক করে তারপর জ্বলছে। যাই হোক, সে দৌড় দিয়ে রুমের ভিতরে ঢুকছে, ঢুকে দেখতেছে যে ততক্ষণে সোহেল লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেছে। বলছে কি হয়েছে? সে মানে তার কোনো সেন্স নাই, সে অপ্রকৃতস্থর মতো বলছে কি হয়েছে, সে এমনিও সেন্সের বাইরে অনেকটা। তো সে সাথে সাথে নাবিল ঢুকে চাবিগুলো থাবা দিয়ে নিল মোটরসাইকেলের, নিয়ে বললো চল, মানে তার মোটরসাইকেল আর ওরা দুইজন আসছিল মোটরসাইকেলে, তো বলছে চল, চাবিগুলো নিতে বলছে নিচে জল তোর দেখাই বলে সে দৌড় দিচ্ছে সোহেলকে নিয়ে। সোহেল আসতেছে পিছনে, তারা তালা মারারও কেয়ার করা নেই, কোনো মতো দৌড় দিয়ে নামছে, নেমে নিচে এসে ওই ফ্ল্যাশ লাইট নিয়ে মারতেছে, যেখানে নাকি সে দেখছিল যে ওইখানে হোসেনের বডিটা আছে, ওই জায়গায় আলো মারলো, দেখলো কিচ্ছু না, ওই জায়গাটা পুরো ফাঁকা। তো সে মানে নাবিল আসলে পুরো হয়ে গেছে, নাবিলের কোনো সেন্স নাই। নাবিল চিন্তা করছে কি দেখলাম আর কই, থরথর করে সে কাঁপতেছে। সে সোহেলকে বলতেছে আমি একটু আগে দেখছি যে নাবিল গাছের থেকে এখানে ফেলছে। সোহেল বলে যে তোর মাথা খারাপ হয়ে গেছে, কি রে কি ব্যাপার? না দোস্ত, আমি এখানে থাকতে পারবো না। তো তার কাছে মনে হলো যে ওই বিল্ডিং এর ছাদ থেকে কেউ একজন তাকায় আছে তার দিকে, কারণ সে একটা নজর মনে হচ্ছে নাবিল দেখছে। তো নাবিল এক নজরে সে তাকায় দেখতেছে যে ওই যে মুখ নাই যে মহিলাটা, মনে হচ্ছে সে ওখান থেকে তাকায় আছে বিল্ডিং এর ছাদের উপর থেকে। নাবিল আসলে আর মানে তার সেন্সের বাইরে চলে গেছে, সে লাফ দিয়ে দৌড় দিয়ে যায় তার মোটরসাইকেলটা স্টার্ট করছে, এবং সোহেলও ভয়ের চোটে একই কাজ করছে, এবং দুইজনই মোটরসাইকেলটা টান দিয়ে ওখান থেকে বের হয়ে গেছে। বের হয়ে তাদের আসলে কোনো সেন্স নাই, তারা মোটরসাইকেল চালাইতেছে এবং তারা চিন্তা করতেছে না তাদের বন্ধু যে ওখানে আসে বা কি ব্যাপার, কি খোঁজ নেবে এগুলো না। তো মোটামুটি নাবিলের মাথায় একটা জিনিস কাজ করতেছে যে সে আরো বন্ধু বান্ধব নিয়ে এখানে আসবে বা তার লোকজন কাউরে নিয়ে আসবে, কোথায় পাবে ঈদের আগের দিন রাতে সেটা সে জানে না, বাট হি উড ডু সামথিং। এই চিন্তা করতে করতে সে চলে আসলো তাদের নিজেদের বাসায় এসে তাদের ওইখানে কিছু মানুষজন এনে রাখছিল, মানে এই কোরবানির জন্য তাদের লোকজন। তো তাদেরকে সে যা উঠাইলো চিৎকার করে চেঁচামেচি করে, এবং তার বাবা উঠে গেছে ঘুম থেকে, কি ব্যাপার? তো সে বলতেছে যে এখানে ঝামেলা হয়ে গেছে বাসায়, ওই বাড়িতে এরকম প্রবলেম হয়েছে। তার বাপ বলছে কি হয়েছে? বলে আরে না, সে কান্নাকাটি শুরু করছে যে তার বন্ধু হোসেন। তো যাই হোক, এগুলো শুনে তার বাবাও খুব বিচলিত হয়ে গেল, এবং যেহেতু তার প্রপার্টি সবকিছু, এবং এটা কি হয়েছে, তিনি নিজেও রওনা দিলেন, তার গাড়ি ছিল, গাড়ি নিয়ে রওনা দিলেন লোকজন সাথে নিয়ে, এবং পিছনে নাবিল এবং তার বন্ধু সোহেল দুজনেই কান্নাকাটি করতে করতে গেছে। তো যাই হোক, ওখানে গিয়ে তারা যখন বাসাটায় ঢুকে দেখতেছে যে বাসা ওরকমই পড়ে আছে, এবং সেখানে মোটরসাইকেলটা রয়ে গেছে, হোসেনের মোটরসাইকেল আছে, আর ওই উপরতে 2 তলায় বাতি জ্বলতেছে, এটা দেখছে, কেউ নাই। ওই জায়গায় খুঁজলো তার বাবা মানুষজন নিয়ে, আরও টর্চ লাইট নিয়ে আসছিল, ওগুলো মারলো। তখন অলরেডি মানে ভোর হয়ে আসতেছে এরকম সময়, কিচ্ছু পেল না।
কেউ নাই এদিকে। পরে একদম ছাদের উপর উঠে দেখলো, ছাদেও কিছু নাই। পুরো ওই জায়গায় ওই কলতলায় গেল, কলতলায় যে একটা জিনিস দেখছে যে কলতলায় পানি, মানে ওই যে কেউ ওখানে মানে পানি ফেলছে এবং সে চাপকল দিয়ে পানি ফেলছে, চাপকল দিয়ে তখনও পানি পড়তেছে এবং চাপকল কাজ করে। আরও একটা আশ্চর্য জিনিস দেখলো যে কলতলার ওইখানে একটা ফুলের মালা, জবা ফুলের মালা পড়ে আছে এখানে। তো যাই হোক, এইটা দেখে তো খুবই মানে মাথা খারাপ হয়ে গেছে নাবিলের, কেন সেই মালা পলা দেখছে তার বন্ধুকে। তো সে তো চিল্লি করতেছে, কই কি হইলো, এই সেই কি, মানে পুরো প্রলাপ বকতেছে নাবিল। তো তখন এক সময় মানে কিছুক্ষণের মধ্যেই দেখা গেছে যে ওখানে ফজরের আজান দিছে। ফজরের আজান দেওয়ার পরে তাড়াতাড়ি সবাই মিলে বেরিলো, আলো তখন আরো ফুটছে। তো যে ওখানে দেখতেছে কি ব্যাপার, তো ওই যে পুকুরটা ছিল ওখানে গাছগাছালি ওই পাশে, পুকুরের ওখানে যে খোঁজাখুঁজি শুরু করলো তারা। পুকুরের ওখানে যে হঠাৎ করে তাদের মধ্যে একজন বলতেছে যে আলো পড়ছে তো আকাশে, তখন আলো ফুটতেছে। বলো এটা কি ভাসে, এটা কি ভাসে? দেখলো যে একটা সাদা এরকম কিছু একটা কাপড়ের মতো ফুলে আছে। তো একটু পরে তারা খেয়াল করলো যে একটা মানে মানুষের শরীর এরকম উল্টা হয়ে ওখানে ভাসতেছে, মানে মাথাটা নিচের দিকে উপর হয়ে শুয়ে আছে, পানির মধ্যে ভাসতেছে, ভেসে উঠছে। এবং তার যে লুঙ্গি ছিল, একটা সাদা লুঙ্গি পরনো, এটা ফুলে আছে এরকম। তো খুবই অবাক হয়ে গেল যে এইটা কেমনে কি বলে। এবং নাবিল তো এই ড্রেসেই দেখছিল তখন হোসেনকে, এবং নাবিল ওইটা দেখে বেহুশ হয়ে যায়, সে মানে প্রলাপ বকতে বকতে বেহুশ হয়ে যায়। পরে যখন সে হুশে আসে তখন জানতে পারে যে ওইটা হোসেনেরই ছিল, বডি ছিল। কিভাবে সে ওই পুকুরের মধ্যে পড়ছে, এবং বলা হয়েছে যে পুকুরে তাকে উপর থেকে পড়ছে। এটা পরবর্তীতে যখন তার এই হয়েছে, তার অটোপসি হয়েছে বা এগুলো করে তখন বের করছে যে উপর থেকে পড়ছে অনেক। তার ভিতরে যে লাংস নাকি ফেটে গেছিল, মানে বুকটা নিচের দিকে দিয়ে পানির উপর অনেক উপর থেকে ফেলা হয়েছে। এখানে কিভাবে উপর থেকে পড়ছে তারা চিন্তা করলো, ওই পুকুরটা বেশ দূরে, মূল ঘরের থেকে বেশ খানিকটা দূরে, এইখানে এইভাবে আসার কথা না। পাশে গাছ আছে, হ্যাঁ, কেউ যদি ওই গাছের উপর উঠায় তাকে একদম ফ্ল্যাটভাবে ওখানে ফেলে তাহলে এরকম কিছু ঘটতে পারে, নইলে সম্ভব না। তো কে তাকে ওই গাছের উপর উঠে ওইভাবে ফেলবে ওইখানে, মানে একটা খুবই অবাক কাণ্ড। তো যাই হোক, ওই বাসায় এরকম ভৌতিক কাণ্ড এটা ঘটছিল, এবং এটা একটা ইনসিডেন্ট, বাজে ইনসিডেন্ট। নাবিল অনেকদিন নাকি ফখরুলের ছোট চাচা, তিনি নাকি অনেকদিন অপরিচিতর মতো ছিলেন। তিনি স্বাভাবিক অ্যাক্ট করতেন না, ভয় পেতেন, দুঃখ করতেন, প্রলাপ বকতেন। তার বন্ধু সোহেলও এরকম মানে একদম হয়ে গেছিল, মানে অফ, কোনো কথা বলতে পারতো না এসে। তাদেরকে অনেক রকম তাদের সমস্যা গেছে, তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কাজ তারা তো একসাথে ছিল। তো ফাইনালি এটার কোনো মানে আসলে হয় না, ওই যে বের হয়েছে যে অনেক উপর থেকে পড়ে তার হয়েছে, এটার বের হয়েছে এরকম আর কি। তো যাই হোক, পরবর্তীতে এবং এইভাবেই ওই বাসাটা ছিল অনেক দিন, এবং বাসাটা মানে তাদের গোডাউন যে ছিল ওগুলো সব সরায় ফেলে, তারা ওখানে আর গোডাউন রাখে না। বাসাটাকে অনেকদিন সিলড অবস্থাও ছিল, অনেক রকম তদন্ত এখানে হয়। মানুষজনের ওখানকার আশেপাশের মানুষজন বলে যে এই বাড়িটা একটা সময় ছিল, মানে হন্টেড ছিল, মানে ওই বাড়ির কিছু ইতিহাস ছিল। ওই বাড়িটা যিনি বিক্রি করে গেছেন তার পূর্বপুরুষ ওখানে থাকতেন, এবং তিনি কিছু পূজা অর্চনা করতেন, এবং পূজা অর্চনাটা খুব স্বাভাবিক পূজা অর্চনা ছিল না। তিনি নাকি একটু ব্ল্যাক বা অন্ধকার জগতের পূজা অর্চনা করতেন আর কি। তো সেই অন্ধকার জগতে পূজা অর্চনা করতে গিয়ে তিনি অনেক রকম উল্টাপাল্টা কাজ করতেন। বলা হয়েছে উনি অনেকে বলছে যে উনি এখানে বলি দিতেন, এবং এরকম ব্যাপার স্যাপার ঘটতো, এবং এইখানে এর জন্যই ওরকম আছে। ওই যে রুমটা যে আসলে খুলে দেওয়া হয়েছে, রুমটা খুলে দিতে না করছিলেন ওই ব্যক্তি, এই কারণেই যে রুম যাতে না খোলা হয়। তো ওই রুমটা খুলে দেওয়ার কারণেই সম্ভবত ওখান থেকে কোনো একটা ডার্ক এনার্জি বেরোইছে, এবং এরা যে রাত্রেবেলা এখানে পার্টি করতেছিল, ওখানে আনন্দ ফুর্তি করতেছিল, এবং এই কারণেই সম্ভবত এই জিনিসটা আরও ওইভাবে ত্বরান্বিত হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এবং খুবই আশ্চর্য ব্যাপার, ওখানে আরেকটা জিনিস খুঁজতে যে বেরিয়েছিল যে ওই গাছটা, যে পুকুরের পাড়ে যে গাছ আছে বড়, সেই গাছের ওখানে মানে কোনো কিছু ছেঁচড়ে যদি তুলে এরকম ঘষা খেয়ে যায়, এরকম কিছু দাগ টাক পাওয়া গেছিল ওইখানে। যাই হোক, এই ছিল ফখরুলের শেয়ার করা ঘটনা, বেশ ভয়ের ঘটনা, এবং আমার কাছে বেশ ভয়ের মনে হয়েছে। এখানে ওই বাড়িটা নাকি পরবর্তীতে ভেঙে ফেলা হয়, ফখরুলের দাদা সেই বাড়িটা ভেঙে ফেলে পরবর্তীতে এটাকে রিনোভেট করা হয়। ওইখানে এখন তো অনেক আধুনিক হয়ে গেছে, ওই সব জায়গায় হাউজিং হয়েছে, বিভিন্ন বড় বড় কোম্পানি বাড়িঘর করছে, মানে ওইটা আর ওইরকম ধারে কাছেও নাই, চেনার কোনো উপায় নেই জায়গায়। সেই পুকুর হয়তো এখনো থাকতেও পারে, সেটা ফখরুল কিছু বলে নেই। যাই হোক, এটা ছিল তার শেয়ার করা ঘটনা। ঠিক তখনই ঘরের দিকে চোখ যেতেই আমার শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। ঘড়ির কাঁটা দুটো
উল্টো দিকে অর্থাৎ পেছনের দিকে তীব্র গতিতে ঘুরছে। আর তখনই আমার ঠিক পাশে শোয়া জলিল সাহেবের শরীর থেকে একটা খসখসে চেরা আওয়াজ বের হতে লাগলো। আমি চমকে উঠে ওনার দিকে তাকাতেই দেখলাম সেখানে কোনো জ্যান্ত মানুষ নেই। ওনার পুরো শরীরটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আর ওনার এই ওপরে দেওয়া চোখ দুটোর কোটার থেকে হাজার হাজার কালো মাছি ভন ভন করে বের হয়ে আমার মুখের উপর এসে পড়েছে। ওনার সেই কঙ্কালসার হাতটা হুট করেই আমার মুখটা শক্ত করে চেপে ধরলো, যাতে আমি চিৎকার করতে না পারি। তারপর ওনার সেই চোয়ালটা অস্বাভাবিকভাবে নিচে ঝুলে গিয়ে একটা পচা লাশের গন্ধে ছড়াতে ছড়াতে ফিসফিস করে বলল, আজ ডাক্তার বাবু ইঞ্জেকশন দিতে ভুলে গেছেন সাইমন। চল তুই আর আমি মিলে ওনাকে ডেকে নিয়ে আসি। এই ঘটনা ঘটেছিল 2024 সালের আগস্ট মাসের শেষের দিকে। আমার নাম সাইমন ইসলাম। আমি পাবনার চটমোহর এলাকায় থাকি। তখন আমার মেজো খালু তীব্র লেটারের সমস্যায় ভুগছিলেন এবং ওনাকে পাবনা সদর হাসপাতালের 4 তলার ওয়ান স্টপ ক্রাইসিস ইউনিটের পাশের একটা 2 বেডের বিশেষ ক্যাবিনে ভর্তি করা হয়েছিল। সেদিন ছিল একটা গুমোট শনিবার। খালুর অবস্থা একটু স্থিতিশীল থাকায় আম্মু আর খালামণি বাসায় ফিরে গিয়েছিলেন। আর রাতে ওনার পাশে অ্যাটেন্ড হিসেবে থাকার দায়িত্ব পড়েছিল আমার ওপরে। ক্যাবিনে মাত্র 2টা বেড ছিল। একটা বেডে আমার খালু ঘুমাচ্ছিলেন আর অন্য একটা বেড ফাঁকা ছিল। কিন্তু রাত প্রায় 11টা 20 মিনিটের দিকে নার্স এসে ওই ফাঁকা বেডটায় আরেকজন রোগীকে শিফট করে দিয়ে গেলেন। ওনার নাম ছিল জলিল সাহেব। বয়স আনুমানিক 65 বছর হবে। ওনার মাথায় এবং চোখের ওপর ভারী সাদা ব্যান্ডেজ বাঁধা ছিল। ওনার সাথে কোনো আত্মীয় স্বজনও আসেনি। নার্স যাওয়ার সময় আমাকে ফিসফিস করে বলে গেলেন, উনি একটু সিরিয়াস পেশেন্ট, রাতে একটু খেয়াল রাখবেন। তো রাত 12টা পার হওয়ার পর পুরো হাসপাতাল চত্বর একদম নিঝুম হয়ে গেল। তখন বাইরে ঝুম বৃষ্টিও শুরু হয়েছে। আর জানালার কাচের গায়ে বৃষ্টির পানির আছড়ে পড়ার শব্দ এছাড়া আর কোনো আওয়াজ ছিল না। এমনকি করিডোরের লাইটগুলো মৃদু আলো ছড়াচ্ছিল। রাত তখন আনুমানিক 1:15। আমি একটা চেয়ারে বসে ফোন স্ক্রল করছিলাম। ঠিক তখনই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। হুট করেই ক্যাবিনের ভেতরের বাতাসটা অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে গেল, ঠিক যেন মর্গের ভেতরের হিমশীতল বাতাস। একই সাথে ঘরটায় একটা তীব্র কাঁচা রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল। আমি একটু ভরকে গিয়ে জলিল সাহেবের বেডের দিকে তাকালাম। দেখলাম উনি বিছানায় একদম সোজা হয়ে বসে আছেন। ওনার মাথার সেই সাদা ব্যান্ডেজটা সম্পূর্ণ রক্তে ভিজে লাল হয়ে গেছে, আর সেই রক্ত টুপটুপ করে ওনার গায়ের চাদরের উপর পড়েছে। আমি ভয় পেয়ে সিট থেকে উঠে দাঁড়িয়ে বললাম, জলিল সাহেব, আপনার ব্যান্ডেজ দিয়ে তো রক্ত পড়ছে, আমি কি ডাক্তার ডাকবো? উনি কোনো কথা বললেন না, শুধু ওনার মাথাটা খুব ধীর গতিতে আমার দিকে ঘোরালেন। ওনার মুখের চামড়াগুলো কেমন যেন ফ্যাকাশে আর নীলচে হয়ে গেছিল। ঠিক তখনই ঘরের দেয়াল ঘড়ির কাঁটাগুলো উল্টো ঘুরতে শুরু করলো, আর ওনার ব্যান্ডেজের ভেতর থাকা হাজার হাজার মাছি বের হতে লাগলো, যা আমি একদম গল্পের প্রথমেই বলেছিলাম। ওনার সেই বরফ শীতল কঙ্কাল সার হাতটা দিয়ে আমার মুখ চেপে ধরায় ভয়ে আমার শরীর অবশ হয়ে গেল। আমি হাত পা সরার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল আমার শরীরের ওপর কয়েকশো কেজির কোনো অদৃশ্য পাথর চেপে বসে আছে। ওনার সেই চোখহীন কোটর দুটো আমার একদম মুখের কাছে নিয়ে এসে ওনার চোয়ালটা ঝুলিয়ে ফিসফিসিয়ে বললেন, চল তুই আর আমি মিলে ওনাকে ডেকে নিয়ে আসি।
ওনার গায়ের সেই পচা লাশের গন্ধ আমার ফুসফুস অবশ করে দিচ্ছিল। ঠিক তখনই ওনার খামচে ধরার হাতের নখগুলো আমার চামড়া ভেদ করে ভেতরে ঢুকতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম আর কয়েক সেকেন্ড এভাবে থাকলে আমার দম আটকে আমি এখানেই মারা যাব। আমি তখন আমার মনের সমস্ত শক্তি এক করে চোখ বন্ধ করে মনে মনে সূরা ইখলাস পড়তে লাগলাম। কিন্তু যখন আমার সূরা ইখলাস পড়া শেষ হলো, হাসপাতালের করিডোর দিয়ে কার যেন ভারী বুটের জুতা পরিহিত পায়ের আওয়াজ গেল খটখট করে। সেই আওয়াজটা দরজার কাছে আসতেই এক পলকে আমার মুখের উপর থেকে সেই বরফ শীতল হাতের বাঁধন আলগা হয়ে গেল এবং কেবিনের লাইটটাও জ্বলে উঠল। ঘরের ভেতরে সেই মাছি আর পচা গন্ধ এক সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল। দরজা খুলে ডাক্তার আর একজন নার্স ভেতরে ঢুকলেন। আমি তখন মেঝেতে পড়ে হাঁপাচ্ছিলাম। ডাক্তারবাবু আমাকে ওভাবে দেখে চমকে উঠে জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে? আপনি এখানে মেঝেতে এমন করে পড়ে আছেন কেন? আমি কাঁপতে কাঁপতে জলিল সাহেবের বেডের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলাম এবং বললাম, ওনার ব্যান্ডেজ দিয়ে রক্ত, মাছি। এসব বলতেই ডাক্তারবাবু আর নার্স আমার ইশারা করা বেডের দিকে তাকিয়ে থমকে গেলেন। আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম বেডটা একদম ফাঁকা, চাদরটাও সুন্দর করে গোছানো এবং সেখানে কেউ নেই। ডাক্তারবাবু বেশ গম্ভীর গলায় বললেন, সাইমন সাহেব, আপনি হয়তো ঘুমে কোনো ভুল দেখেছেন। এই বেডের পেশেন্ট জলিল সাহেব তো আজ বিকেল 4টাতেই অপারেশন থিয়েটারে মারা গেছেন। ওনার ডেড বডি তো সন্ধ্যার আগেই ওনার ফ্যামিলি নিয়ে গেছে। এই কেবিনে রাতে কোনো নতুন পেশেন্ট আসেইনি। তারপর আমি আর কোনো কথা বলতে পারিনি। পরদিন সকালে খালুকে অন্য হাসপাতালে শিফট করার ব্যবস্থা করি। আজ প্রায় 2 বছর হয়ে গেছে এই ঘটনার, কিন্তু আজও মাঝরাতে যখন আমি কোনো দেয়াল ঘড়ির দিকে টিকটিক শব্দ শুনি, আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। মনে হয় এই বুঝি ঘড়ির কাঁটা আবার উল্টো দিকে ঘুরতে শুরু করবে আর আমার কানের কাছে কেউ ফিস ফিস করে সে বলবে, সাইমন আয়, তুই আমার সাথে আয়। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে।